হচ্ছে বেবি ও ডায়াবেটিক মাদারের যদি ডিউরিং প্রেগন্যান্সি পিরিয়ড হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস জিপিএম বা হিস্ট্রি থাকে বা ওভার ডায়াবেটিস মানে প্রেগন্যান্সির আগে থেকেই হচ্ছে ডায়াবেটিস আছে। ইন দ্যাট কেস বেবির মধ্যে আমরা কি কি সিম্পটমস দেখতে পারবো বা বেবি কি কি সাফার করবে। সো ফার্স্টে হচ্ছে যে মাদারের হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস আছে তার ক্ষেত্রে অতটা প্রবলেম হয় না, বেবি অর্গানোজেনেসিস যেহেতু 18 থেকে 24 সপ্তাহের মধ্যে হয়ে যায় তো ওটাতে অতটা অসুবিধা হয় না। বাট যে মাদারদের ওভার ডায়াবেটিস আছে প্রেগন্যান্সি পিরিয়ডের আগেই তাদের হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস আছে, মেবি টাইপ 1 আর টাইপ 2 এনিথিং। হ্যাঁ, ইন দ্যাট কেস যেহেতু অর্গানোজেনেসিস এর সময় বাচ্চাদের ফার্স্ট যে অর্গানোজেনেসিস হয় আমাদের যে 12 to 8 উইকের মধ্যে 12 উইকের মধ্যে মোস্ট অফ দ্য ফার্স্ট 3 মান্থস অর্গানোজেনেসিস কমপ্লিট হয়ে যায়। তো এই ল্যাকটেজ তখন হচ্ছে হাই সুগার লেভেল যদি থাকে তখন হচ্ছে ডেভেলপমেন্ট বিভিন্ন হচ্ছে ভিসারাল অর্গানস যে ডেভেলপ হয় সেগুলো সাইজে বা হাইপারপ্লেসিয়া বা হাইপারট্রফি দু রকমের প্রবলেম আসতে পারে। তো এবার আমরা দেখে নেব যে কিভাবে প্যাথোফিজিওলজিটা মানে কিভাবে বাচ্চার মায়ের হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া বাচ্চাকে এফেক্ট হচ্ছে। মাইক্রোনাল হাইপারগ্লাইসেমিয়া যখন থাকবে আমি একটা ফ্লোচার্টের মতন জাস্ট ইজিলি আন্ডারস্ট্যান্ড করার জন্য ধরো মাদারের হাইপারগ্লাইসেমিয়া আছে অলরেডি, ওকে? In that case হচ্ছে তোমার increase blood sugar increase supply of প্লাসেন্টা দিয়ে আমার এক্সেস হচ্ছে সুগার মানে হচ্ছে গ্লুকোজ সাপ্লাইটা যাবে। হ্যাঁ, এতে কি হবে ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল, এটা ইনক্রিজ, ওকে? সাইন্টিফিক টার্ম অনেক বড় বড় না। ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল ইন ফিটাস, ওকে? যদি মায়ের রক্তে শর্করা বেশি হয় তাহলে আমাদের হচ্ছে বাচ্চাটার এক্সেলেন্স আছে, তো সেটার জন্য হচ্ছে বাচ্চার রক্তেরও হচ্ছে তোমার যে ব্লাড গ্লুকোজ লেভেল সেটা বেশি হবে। এইটাকে ব্যালেন্স করার জন্য আবার কি হবে ইনক্রিজ ইনসুলিন প্রোডাকশন বাড়াতে হবে। আমাদের ইনসুলিন প্রোডাক্ট থেকে আইলেটস ও ল্যাঙ্গেরেন্স এর হচ্ছে তোমার বিটা সেলস থেকে হচ্ছে ইনসুলিন প্রোডাকশন ইনক্রিজ হয়। হ্যাঁ, মানে ইনক্রিজ যায়। এবার যেহেতু ইনসুলিন এক্সেস সিক্রেশন হচ্ছে, ইনসুলিন আবার গ্রোথ এন্ড ডেভেলপমেন্টও হেল্প করে বাচ্চাদের, এর জন্য হাইপারপ্লেসিয়া এন্ড হাইপারট্রফি মানে নাম্বার অফ সেলসও ইনক্রিজ হচ্ছে আর সাইজ অফ সেলসও ইনক্রিজ হচ্ছে। এই বিটা সেলস যেটা আছে ওদের হাইপারট্রফি বা হাইপারট্রফি এক্সেস হচ্ছে তোমার সিক্রেশনস করতে হচ্ছে। এবার ইনসুলিন আমাদের বাচ্চাদের ক্ষেত্রে একটা গ্রোথ ফ্যাক্টর, যেমন থাইরক্সিন গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করে, সেম অ্যাজ দ্যাট ইনসুলিন অলসো অ্যাক্টস অ্যাজ আ গ্রোথ ফ্যাক্টর ইন ফিটাস। তো এবার IgA1 মানে ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর 1 and IgA গ্রোথ 2 ফ্যাক্টর 2 হচ্ছে তোমার যে মোর প্রোডাকশন হয়। এটা আমাদের কি হয় যদি ওই মোর প্রোডাকশন আছে তখন হচ্ছে বাচ্চাদের সোমাটিক গ্রোথ যে সেলের যে সোমাটিক গ্রোথ হচ্ছে সেটা এক্সেস হয়ে যাচ্ছে। এর জন্য আমরা বলি যে মাদারের যদি হাইপারগ্লাইসেমিয়া থাকে সেই ক্ষেত্রে বাচ্চা হচ্ছে তোমার ম্যাক্রোসোমিক বা লাস্ট জেস্টেশনাল এজ হয়, তার সাইজটা হচ্ছে বড় হয়। এবার আমরা এর জন্য বুঝলাম যে ইনসুলিনের গ্রোথ ফ্যাক্টর 1 ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর 2 ইনক্রিজ হয়ে যাচ্ছে, তাহলে বাচ্চার যে ভিসিবল অর্গানস বা সোমাটিক যে ডেভেলপমেন্টটা আছে সেগুলো সাইজ সেলের সাইজ ইনক্রিজ হচ্ছে, এই জন্য ম্যাক্রোসোমিয়া রেডি হচ্ছে। হ্যাঁ, যদি ম্যাক্রোসোমিয়া রেডি হয় তাহলে আমরা অবস্ট্রাকটিভ লেবারও হবে বা প্রোলংড লেবার হতে পারে, আর ইনক্রিজ হচ্ছে বডি ইনক্রিজ হতে পারে। এগুলো সব নোটে আছে। হ্যাঁ, প্রোলংড লেবার হতে পারে, নোটে সব আছে। দেখো ম্যাক্রোসোমিয়া লাস্ট জেস্টেশনে প্রোলংড লেবার হবে যদি মাথা বাচ্চার সাইজ বড় হয়, সেভারোপেলভিক ডিসপ্রপোর্শন অনেক সময় হতে পারে পেলভিসের সাইজের থেকে বাচ্চার মাথার সাইজ বড়। এবার ভালভ ইনজুরি কি কি হতে পারে, শোল্ডার ডিসলোকেশন হতে পারে বা হচ্ছে তোমার ব্রেকিয়াল পালসি যেগুলো আগে আমি ডিসকাস করেছি আলস পালসি বা ওগুলো হতে পারে। এবার ভিসেরাল মেগালি হতে পারে। শুধু হচ্ছে তোমার ব্রেন আর বোনের হচ্ছে সাইজ ইনক্রিজ হয় না, কারণ ব্রেন আর বোনের ডেভেলপমেন্ট তোমার থাইরক্সি হরমোনের উপর ডিপেন্ড করে। সব রকম এই ফ্যাক্টরটার জন্য আমরা সব রকম অর্গান হচ্ছে ডেভেলপ করে এক্সেপ্ট হচ্ছে brain and bone, because development depends on
হায়ার অক্সিজেন, ঠিক আছে। এর জন্য হচ্ছে তোমার বাচ্চাদের মধ্যে অনেক সময় হেয়ারি পিনা দেখা যায়, এই যে ইয়ার পিনা আছে আমাদের, এটা হেয়ারি হয়ে যায় কারণ ডিক্রিজ টেস্টোস্টেরন হয়ে যায়। এবার যখন বডিতে আমার সাইজ বেশি হলো বাচ্চা, নর্মাল সাইজ থেকে 4 কিলো থেকে বাচ্চা বড় হলো, তখন হচ্ছে অক্সিজেন ডিমান্ডও শরীরে বাড়ছে। এবার সেই সাপ্লাইয়ের জন্য তোমার অক্সিজেন যেহেতু কম হচ্ছে, তার জন্য ক্রনিক হাইপক্সিয়া দেখা যায় অনেক সময় বাচ্চাদের। এবার ওই হাইপক্সিয়া থেকে বডি যদি রেসিপ্রোকেট করতে চায়, তাহলে হচ্ছে তোমার যে আরবিসি বেশি প্রোডাকশন করবে। তো আরবিসি যদি বেশি প্রোডাকশন হয় তাহলে আমাদের পলিসাইক্লিমিয়া বলে ওই কন্ডিশনটাকে। এবার হচ্ছে পলিসাইক্লিমিয়া আরবিসির এন্ড প্রোডাক্ট হচ্ছে আমার বিলিরুবিন। যদি বেশি আরবিসি প্রোডাকশন হয়, আরবিসি যাই হোক আমার ডিস্ট্রাকশন তো হবে। আমরা 80 ডেজ হচ্ছে আমাকে বলে যে বাচ্চাদের জন্য নিউট্রিয়েন্টের ক্ষেত্রে হচ্ছে 80 ডেজ হচ্ছে ডিস্ট্রাকশনাল টাইম। তো যাই হোক আমরা যত বেশি আরবিসি তৈরি হোক বা কম তৈরি হোক, আরবিসি ডিস্ট্রাকশনসও হবে। তো বেশি তৈরি হচ্ছে তাদের ডিস্ট্রাকশনও বেশি হচ্ছে। যখন বেশি ডিস্ট্রাকশনস হচ্ছে, সেই ক্ষেত্রে আমার বিলিরুবিন যে এন্ড প্রোডাক্ট হচ্ছে সে বিলিরুবিনও আমার বেশি হচ্ছে। বিলিরুবিন যদি বেশি হয় তাহলে ওটা বাচ্চা আস্তে আস্তে আমরা নিউরোনেটাল হাইপার বিলিরুবিনিয়া ডেভেলপ করে। তাই থেকে প্যাথোফিজিওলজিতে যদি কারোর কোনো ডাউট থাকে তাহলে একদম জিজ্ঞাসা করে নিতে পারো, নাহলে আমি নেক্সট এগুলোতে যাব। ঠিক আছে, এবার হচ্ছে তোমার রিস্ক অফ পেরিনেটাল হাইপক্সিয়া হতে পারে। কারণ পেরিনেটাল হাইপক্সিয়া কেমন হচ্ছে, বেবির মাথা বড়, বেবি আছে পেলভিস ছোট, হয়তো বেবি সেকেন্ড স্টেজ অফ লিভারে আটকে গেছে, কোনোভাবে ডেলিভারি হচ্ছে না, ইন দ্যাট কেস পেরিনেটাল হাইপক্সিয়া ডেভেলপ করতে পারে। আর হচ্ছে হাইপক্সিক ইসচেমিক এনসেফালোপ্যাথি, এই হাইপক্সিয়া যখন হচ্ছে হাই লেভেলে চলে আসে, মানে সাপ্লাই অফ অক্সিজেন প্রপার হচ্ছে না বেবির বডির অনুযায়ী, তখন ওটা হাইপক্সিক ইসচেমিক এনসেফালোপ্যাথি ডেভেলপ করে। আরেকটা কথা হচ্ছে তোমার বাচ্চাদের আরডিএস হয়, যে বাচ্চার মায়ের হচ্ছে তোমার যে জিডিএম ছিল, তাদের আরডিএস হওয়ার চান্সেস থাকে, কারণ ইনসুলিন যদি বেশি থাকে, প্রোডাকশন অফ ইনসুলিন is inversely proportional to production of steroids. So in this case হচ্ছে আমাদের ইনসুলিন প্রোডাকশন বেশি হচ্ছে, তাহলে আমাদের স্টেরয়েড হচ্ছে প্রোডাকশন কম হবে। যদি স্টেরয়েড প্রোডাকশন কম হয়, তাহলে আমাদের লাংয়ে যে সার্ফেক্টেন্ট লেসিথিনাম স্পিঙ্কোমাইলিন আছে, ওর প্রোডাকশনও কম হবে। ইন দ্যাট কেস বাচ্চা আরডিএস মানে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হতে পারে। এবার ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে তো কি দেখো বলে দিলাম তো ক্লিনিক্যাল ফিচার্স। মেটাবলিক ফিচার্সের মধ্যে দেখো হাইপোগ্লাইসেমিয়া হবে, বাচ্চার মার যদি বেশি সুগার থাকে, যখন বাচ্চা আমরা পট ক্ল্যান করবো সেই সুগারের এটা কমে যায়, সুগার আর বেশি ব্লাডে মায়ের থেকে আসছে না, ইন দ্যাট কেস ওর ইনসুলিন প্রোডাকশন কিন্তু বেশি হচ্ছে, সেই তুলনায় ওর সুগার যেটা শরীরে ছিল সেটা ওরা অতটা নেই, তখন হচ্ছে আস্তে আস্তে বাচ্চার হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করে। এবার হাইপোগ্লাইসেমিয়া কখন বলি আমরা, লেস দ্যান 40 mg per day প্রেজেন্ট ইন ফার্স্ট 24 আওয়ার্স এর মধ্যে যদি 40 mg per day চলে যায়, তাহলে হচ্ছে ওটাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি। But according to WHO definition হচ্ছে less than হচ্ছে 45 mg per day in first 24 hours যদি বাচ্চার ব্লাড গ্লুকোজ লেভেল হয়, সেটাকে আমরা হচ্ছে বলি যে নিওনেটাল হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া হয় কারণ হচ্ছে যেহেতু ইনসুলিন লেভেল বেশি হচ্ছে, যেটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন যেটা আছে আমাদের, সেই প্রোডাকশনটা কমে যাচ্ছে। যেহেতু প্যারাথাইরয়েড হরমোনের প্রোডাকশন কমছে, তো ক্যালসিয়াম সিক্রিশন ইন ব্লাড অলসো ডিক্রিজেস। তো যে বাচ্চার হচ্ছে আমাদের হাইপোগ্লাইসেমিয়া যে বাচ্চা আছে, মানে মাদারের থেকে হাইপারগ্লাইসিক, মাদারের হাইপোগ্লাইসেমিক ভাবে, সেক্ষেত্রে আমাদের বাচ্চাদের হচ্ছে তোমার ক্যালসিমিয়াও হয়। এবার হাইপোগ্লাইসেমিয়া আমরা কখন বলবো, যখন টার্ম বেবিদের হচ্ছে লেস দ্যান 8 mg per day হবে, আর প্রিটার্ম বেবিদের হচ্ছে 7 mg per day, তখন হচ্ছে ডক্টর হচ্ছে অষ্ট ক্যালসিয়াম একটা সিরাপ টাইপের হয়, ওটা বাচ্চাদের দিনে 3 বার হচ্ছে অ্যাডভাইস করে। দেন এগেইন চেক ইট, যদি ঠিকঠাক থাকে then they stop it or take out the amount of it. Next হচ্ছে তোমার বাচ্চার হাইপোক্লাইসিমিয়া তো বললাম, পলিসাইক্লিমিয়া তো বললাম, যেহেতু ক্রনিক হাইপোক্সিয়া হচ্ছে তো আরবিসি বেশি প্রোডাকশন হবে, যতখানি বেশি প্রোডাকশন হবে আমার ডিস্ট্রাকশনসও হবে। তো আরবিসি টা হচ্ছে লাস্ট প্রোডাক্ট হচ্ছে তোমার এন্ড প্রোডাক্ট হচ্ছে বিলিরুবিন, সো হাইপারবিলিরুবিনিয়া হতে পারে বাচ্চার। আর হচ্ছে হাইপোক্যালিমিয়া, ইভেন আমরা যখন কোনো অ্যাডাল্ট পেশেন্টেরও দেখি, যদি কোনো পেশেন্টের হাইপারক্যালিমিয়া হয়েছে, হ্যাঁ, তখন আমরা কি করি, ইনসুলিন প্লাস ডেক্সট্রোজ হচ্ছে আমরা তাদের ইনফিউশনে দিই।
তো হাইপারক্যালিমিয়াকে কমাতে আর এই ট্রিটমেন্টটা দিই, তাহলে আমার হাইপোক্যালিমিয়া হচ্ছে। যখন হাইপারক্যালিমিয়াতে আমি ইনসুলিন আর ডেক্সট্রোজ হচ্ছে আমি দিচ্ছি একটা পেশেন্টের মধ্যে। তো এবার হাইপোক্যালিমিয়া, আর এখানে অলরেডি আমার শরীরে হচ্ছে ইনসুলিন বেশি আছে, বাচ্চার শরীরে যতটা না দরকার তার থেকে ইনসুলিন বেশি প্রোডাকশন হচ্ছে। তার মানে তখন আর এই জন্য শরীরে যে পটাশিয়ামের লেভেলটা আছে সেটা অলরেডি কমতে স্টার্ট হচ্ছে। তো হাইপোক্যালিমিয়া হতে পারে। তো হাইপারক্যালিমিয়া বা হাইপোক্যালিমিয়া অলওয়েজ লিডস টু আ চান্সেস অফ হার্ট ফেলিয়ার অর মেজর হার্ট অ্যাটাক। সো ওগুলোতে আমাদের মানে যে বাচ্চাকে অলওয়েজ মনিটর করতে হয় যে বাচ্চার হচ্ছে ইসিজি নরমাল আসছে কিনা, প্লাস হচ্ছে তোমার হাইপারবিলিরুবিনিয়ার জন্য চেক করতে হয়, প্লাস হচ্ছে ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে গ্লাইসেমিক, মানে হচ্ছে আমাদের গ্লুকোজ লেভেল বাচ্চার কত আছে সেটা দেখতে হয়। হ্যাঁ, এরপর আমরা আরেকটা হচ্ছে পলিহাইড্রোনিয়াস দেখতে পাই। যত হচ্ছে তোমার মায়ের সুগার বেশি, বাচ্চার হচ্ছে তোমার ইউরিক বেশি হয়, অসমোটিক ডায়ালিসিস যেটাকে বলছি। আমরা জানি যে অ্যামনিওটিক ফ্লুইডের হচ্ছে তোমার মোস্ট অফ দা মোস্ট কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হচ্ছে ফিটাল ইউরিন। যত বেশি ফিটাল ইউরিন হবে তত অ্যামনিওটিক ফ্লুইড বেশি হবে। আর পলিহাইড্রোনিয়াস ওজনে হচ্ছে পলিহাইড্রোনিয়াস আমরা কখন বলি, যখন অ্যামনিওটিক ফ্লুইড হচ্ছে মোর দ্যান 2000 ml হচ্ছে। তো ইন দ্যাট কেস বাচ্চা হচ্ছে যদি মাদারের হাইপারগ্লাইসেমিক হিস্ট্রি থাকে, আর ইন দ্যাট কেস হচ্ছে পলিসাইথেমিয়া হয় বা যে পলিহাইড্রোনিয়াস হয়। এবার আমরা হচ্ছে বাচ্চার মধ্যে আমরা কনজেনিটাল হচ্ছে মানে কার্ডিওভাস্কুলার কি কি প্রবলেম দেখা যায়, তার মধ্যে সবচেয়ে আমি এটা নিচে লিখছি কারণ প্রবলেম হলে বলবে। আই থিংক প্যাথোফিজিওলজি সবার বুঝতে পেরেছে। যদি কোথাও ডাউট হয় বা কিভাবে কি হচ্ছে তারপরে যে রিভিশন করেছি আমি জাস্ট একবার বলছি। সো ফার্স্ট হচ্ছে সিরিয়াসে আমরা কি কি চেঞ্জেস দেখতে পারি কার্ডিওভাস্কুলার সিস্টেমে। মোস্ট কমন যেটা হচ্ছে তোমার সিরিয়াস অ্যাবনর্মালিটি হয়, মোস্ট কমন অ্যাবনর্মালিটি যেটা দেখা যায় যদি হচ্ছে মাদারে হয়ে থাকে তাহলে কনজেনিটাল হার্ট ডিজিজ। মোস্ট কমন সিরিয়াস অ্যাবনর্মালিটি তার মধ্যে ভিএসটি যেটা হচ্ছে তোমার ভেন্ট্রিকুলার সিস্টাল ডিফেক্ট। মোস্ট স্পেসিফিক সিরিয়াস যদি কোনো সিএইচডি বলি, মোস্ট স্পেসিফিক সিএইচডি হচ্ছে আমার টিজিএ ট্রান্সপোজিশনাল গ্রেড আর্টারিজ। হ্যাঁ, আর নেক্সট হচ্ছে তোমার লিস্ট কমন, তো হচ্ছে কখনোই যেটা টিটুলার লিস্ট কমন সিএইচডি মানে মোস্ট কমন অ্যাবনর্মালিটি যদি একটা মাদারে অলরেডি ডায়াবেটিস মেলাইটাস থাকে তার বাচ্চা যখন জন্মাবে তার মধ্যে আমরা কি কি ফিচার দেখতে পাবো। একটা হচ্ছে তোমার সিএসি অ্যাবনর্মালিটি হতে পারে কনজেনিটাল হার্ট ডিফেক্ট। মোস্ট কমন কনজেনিটাল হার্ট ডিফেক্টের মধ্যে বিএসসি ফুল ফর্ম এগুলো সবাই জানো, বাট সাইডে নিজের মধ্যে যেটা আমি বলেই দিয়েছি নিচে ব্র্যাকেটে লিখে দিতে পারো। আর মোস্ট স্পেসিফিক যদি কোনো স্পেসিফিক কখনো বলে অপশন আছে স্পেসিফিক কোনটা, তাহলে হচ্ছে তোমার ট্রান্সপোজিশন অফ গ্রেড আর্টারিজ। আর যদি লিস্ট কমন মানে কোন কনজেনিটাল হার্ট ডিফেক্টটা হওয়ার চান্সেস খুবই কম সেটা হচ্ছে তোমার ট্রিচুলজি অফ ফেলিয়ার। এবার আমরা দেখো এগুলো একটু কপি ডাউন করে নাও, যদিও মনে আছে যে স্কুল ফর্মগুলো যদি কারো না জানা থাকে তো সাইডে জাস্ট লিখে নাও। এবার দেখো যে সিএনএস এ কি কি প্রবলেম দেখা যায়। না, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কি কি প্রবলেম দেখা যায়, এর মধ্যে মোস্ট কনজেনিটাল যদি কোনো ডিফর্মিটি বলা যায় যে মাদারের হাইপারগ্লাইসেমিয়া ছিল বাচ্চার মধ্যে একটা কনজেনিটাল ডিফর্মিটি নিউরোলজিক্যাল দিক থেকে কি হয়েছিল ধরে সেটা হচ্ছে নিউরাল টিউব ডিফেক্ট হতে পারে। মোস্ট কমন নিউরোলজিক্যাল অ্যাবনর্মালিটি নিউরাল টিউব ডিফেক্ট দেখা যায় অনেক সময় এনএসএফিডিয়াল ম্যাকুলারি হচ্ছে না অ্যাবসেন্স অফ হচ্ছে তোমার ভিটাল সার্ভল। যেহেতু অর্গানোজেনেসিস হওয়ার সময়ও আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল বেশি আছে, তো এই ক্ষেত্রে এগুলো হতে পারে। নেক্সট কি হতে পারে হাইড্রোএনসেফালোসিস। এটা কি হাইড্রোএনসেফালোসিস মানে একটা হাইড্রোনিক বুঝতে পারছো যে কোনো ফ্লুইড বা কিছু অ্যাকুমুলেশন। এটা হচ্ছে কোনো ফ্লুইড বা কোনো যে অ্যাকুমুলেশন কোনো স্যাক টাইপের
এটা মাথায় যে আমাদের সামনের পার্টটা আছে ওখান দিয়ে প্রোট্রিউড আউট হয়ে যেতে পারে। এখন ছবিটা জাস্ট দেখে নেবে, হাইড্রোএনসেফালোসিসকে আদৌ এনসেফালোসিসও বলা হয়। তার স্পাইনা বাইফিডা, আমরা তো স্পাইনা বাইফিডা জানি যে এখানে এইটা একটা টাইপ অফ মিউলেটিভ, মানে এটা পুষ্টিমান লেভেল অফ রিপ্রেজেন্টেটিভ ডিফেক্ট। এখানে হচ্ছে তোমার জাস্ট এমনি লোয়ার সেক্টর রিজনে হচ্ছে একটা ডিপ টাইপের পাওয়া যায় বা নিউরোলজিক্যাল যে ডিফরমিটিস এর মধ্যে। নেক্সট হচ্ছে তোমার আমি এগুলো বলে দিলাম। এবার কনজেনিটাল অ্যানোমালি, যেটা হচ্ছে তোমার মোস্ট স্পেসিফিক কনজেনিটাল অ্যানোমালি। Caudal regression syndrome. আমি যদি স্টার মারিলাম, কারণ এক্ষুনি যারা অনলাইনে পড়ছো তারা একবার সার্চ করে দেখে নাও যে কডাল রিগ্রেশন সিনড্রোমটা আমরা কিরকম হয় বাচ্চাদের মধ্যে। কারণ এইগুলো হচ্ছে এইটা পিকচার হিসেবেও এইমস এর এক্সামে এসছে। কডাল রিগ্রেশন সিনড্রোম বাচ্চাদের কি হয় একবার ছবি দিয়ে দেখে নাও। হ্যাঁ, এবার এই কডাল রিগ্রেশন সিনড্রোম কি হয়, এখানে হচ্ছে তোমার স্যাক্রাম লোয়ার স্পাইন ওই জায়গাটা ওয়েল ডেভেলপ হয় না। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার কডাল স্যাক্রাল এজেনেসিস, মানে হচ্ছে স্যাক্রাম যে জায়গাটা আছে ওর এজেনেসিস মানে অ্যাবসেন্স বা কোনো গ্রোথ হয়নি। এইগুলো হচ্ছে তোমার মোস্ট স্পেসিফিক। এই কডাল রিগ্রেশন সিনড্রোম হচ্ছে তোমার মোস্ট স্পেসিফিক। এটা বাচ্চাদের মধ্যে যদি ডায়াবেটিস মেলিটাসে না হয়, এটা দেখা যায় অনেক বেশি। ওটা হচ্ছে স্যাক্রাল এজেনেসিস। তো এইটা দেখে নেবে ছবি কিরকম হয়। আর তাহলে বলে দিলাম যে মেইন কথা হচ্ছে নিচের যে পোর্শন হয় আমাদের স্যাক্রাম বা ওই জায়গাটা হচ্ছে আমাদের লোয়ার স্যাক্রাম, ওই জায়গাটা ডেভেলপ হয় না বাচ্চা। ঠিক আছে, এবার হচ্ছে রেসপিরেটরিতে কি কি প্রবলেম দেখা দেয় আমি এগুলো মুছে দিচ্ছি। আমি যে পিকচার্স গুলো বা ফটো গুলো হচ্ছে তোমাদের গুগলে দেখতে বলি, সেগুলো নিজেদের বেনিফিটের জন্য। আমি হয়তো পড়ে দিয়ে চলে গেলাম যে এটাকে কডাল রিগ্রেশন সিনড্রোম বলে, বাট ইন কেস তুমি যদি ছবি না দেখো, একটা এখন হচ্ছে পিকচার বেস বা ইমেজ বেস কোয়েশ্চেন খুবই আসে, সব রকম সেন্ট্রাল এক্সামসেই আসে। ওটা যদি না দেখো নিজে কোনোদিন চিনতে পারবে না যে এটাকে কোনটাকে কোন ডিজিজ বলে। আর দেখা একটা সুবিধাকে দেখলে তোমার মাথাতে রেজিস্টার খুব তাড়াতাড়ি হয়। আর এটা আমরা এখানে অ্যাডাল্ট স্টাডি করছি, তো সবকিছু আমি তুলে নিয়ে খাওয়াতে পারবো না। জাস্ট নিজে ভালো করে দেখবে, যে ছবিগুলো দেখতে বলি স্পেসিফিক্যালি আমি নোটও করে দিয়েছি, এইগুলো এগুলো বেশি করে দেখবে। এইগুলো ছবিগুলো নিজস্ব ফোল্ডারও বানাবে, দেখে সেভ করে রাখবে ফোল্ডার হিসেবে। বিকজ যে এক্সামের আগের দিন তুমি ওইগুলো রিভিশন করবে, কারণ এক্সামের আগের দিন কেউ বেশি হাই ফাই কিছু করতে পারে না বা নতুন কিছু করার দরকার হবে। আমি জাস্ট ইমেজ গুলো মাথায় রাখলাম, আমার এটা অনেক হেল্প করবে তোমাদের হচ্ছে এক্সামের আগের দিনের স্ট্রেস লেভেল কম করার জন্য। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। সো কডাল রিগ্রেশন সিনড্রোম দেখে নেবে। এবার হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেসে হচ্ছে না, রেসপিরেটরি সিস্টেমে আমরা কি কি প্রবলেম হতে দেখতে পাই। প্রথমেই বললাম যে আরবিএস এর প্রবলেম দেখা যায় রেসপিরেটরি, বিকজ হচ্ছে ডিক্রিজ স্টেরয়েড। ডিক্রিজ স্টেরয়েড হলে তোমার হচ্ছে তোমার সার্ফেক্টেন্ট আর নট সার্ফেক্টেন্ট যেহেতু স্টেরয়েড নেই, তাহলে সার্ফেক্টেন্টের প্রোডাকশনও কম হবে, তো ইনার কেস হচ্ছে বাচ্চার আরডিএস হতে পারে। আর হচ্ছে তোমার পালমারি হাইপারটেনশন, আরডিএস থেকে পালমারি হাইপারটেনশন ডেভেলপ করে তাদের। তো ম্যাক্সিমাম লেভেল অফ আরডিএস যদি চলে যায় তাহলে হচ্ছে তোমার পালমারি হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। এবার হচ্ছে তোমার রেনাল ফিচার্স এর মধ্যে, হ্যাঁ, যদি নেক্সট হচ্ছে রেনাল ফিচার্স। এক হতে পারে রেনাল ডিজিজ, মানে kidneys are not well developed or maybe upset, okay, underdeveloped হতে পারে। বা সিঙ্গেল আম্বিলিক্যাল আর্টারি, আমরা জানি দুটো আম্বিলিক্যাল আর্টারি আমাদের থাকে,
এখানে সিঙ্গেল আমবিলিকাল আর্টারি হতে পারে। আমরা এমনিতে জানি যখন আমরা কর্ড কাটি আমাদের দুটো আর্টারিজ থাকে, একটা মেইন থাকে, রাইট মেইন হচ্ছে আমাদের আফটার 16 উইকস অফ জেস্টেশন হচ্ছে তোমার থাকে না, তো এই দুটো আর্টারিজ এন্ড দুটো মেইন থাকে। বাট ইন কেস এই ক্ষেত্রে বাচ্চাদের মায়ের যদি হাইপারগ্লাইসেমিয়া থাকে সেই বাচ্চার মধ্যে আমরা সিম্পল যে সিঙ্গেল আমবিলিকাল আর্টারিও দেখতে পাই। এবার হচ্ছে জিআই ফিচার্স এর কি কি হয়? গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, ডিওরেনাল অ্যানথ্রেসিয়া। এটা কোশ্চেন যদি আসে কখনো যে কখন আমরা ডাবল বাবল সাইন দেখতে পারি, কোন ডিজিজ কম্বিনেশনে আমরা ডাবল বাবল সাইন দেখতে পারি, এটা হচ্ছে তোমার ডিওরেনাল অ্যানথ্রেসিয়াতে। এইটারও একবার ফিচার্স ডাউনলোড করে দেখে নেবে যে ডাবল বাবল সাইন কি, তো মনে রাখতে সুবিধা হবে। এবার আমরা আসলে লং টার্ম কমপ্লিকেশনস অফ বেবি ইন ডায়াবেটিক মাদার, এগুলো সব বুঝে নিচ্ছি। এগুলো তো ঠিক আছে জন্মের সময় হলো, আমি কিছু কিছু ফিচার্স থাকে, সব তো থাকবে সেরকম না, কিছু কিছু ফিচার্স থাকে। তো জন্মের পর যখন লং টার্ম কমপ্লিকেশনস, সেটা বর্ন একটা ধরনের তোমার ব্লাইন্ডনেস, নেক্সট ওবেসিটি, নেক্সট নন কিটোটিক, এইগুলো হচ্ছে তোমার লং টার্ম কমপ্লিকেশন। বি হচ্ছে তোমার ব্লাইন্ডনেস হতে পারে, মাঝে মাঝে আস্তে আস্তে ব্লাইন্ডনেস ডেভেলপ হতে পারে, কারণ হচ্ছে তোমার ডায়াবেটিক মেলাইটিস থেকে হচ্ছে তোমার ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ করে। ওবেসিটি হতে পারে, নেক্সট হচ্ছে নন কিটোটিক হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, বা বাচ্চার হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস হতে পারে, মানে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। অনেক সময় হচ্ছে যে বাচ্চাদের হচ্ছে তোমার প্রেজেন্টলি থাকে না আমাদের প্যানক্রিয়াসে হচ্ছে বিটা সেলস অ্যাবসেন্স থাকে বা আন্ডার ডেভেলপ থাকে বা প্রোডাকশন ফিচার হয় না, আর ডায়াবেটিস সেটা হচ্ছে টাইপ 1। আর টাইপ 2 হচ্ছে যখন হচ্ছে দেখবার অনেক সময় হচ্ছে লেস দ্যান 40 ইয়ার্স বা এতেই ধরা পড়ে, আর মোর দ্যান 40 ইয়ার্স হচ্ছে তোমার টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস ধরা পড়ে। এটা হচ্ছে তোমার লাইফস্টাইল, তোমার একটু ওবেসিটি পেশেন্ট আছো বা হচ্ছে তোমার লাইফস্টাইল একদম ভালো নাই, তুমি খাচ্ছ একদম ফাস্ট ফুড, বা ওর জন্য হচ্ছে ডায়াবেটিস টাইপ 2 হচ্ছে ডেভেলপ করে। তো এখানে আর কোনো প্রবলেম আছে, এবার ম্যানেজমেন্টে চলে যাচ্ছে কি করে আমরা ম্যানেজ করতে পারি না। বা যেহেতু আরডিএস আছে বাচ্চার, তো ইন দ্যাট কেস হচ্ছে এয়ারওয়ে ম্যানেজমেন্ট এটিএস এর মধ্যে হচ্ছে আমরা অলওয়েজ দেখবো যে বাচ্চার ব্রিদিং প্রপার আছে কিনা। যদি না থাকে আমরা আগে দিনে এক্সপ্লেইন করেছি যে আমরা কখন হচ্ছে ক্রসলি প্রেসার ভেন্টিলেশন ইউজ করি, কখন আমরা যে অক্সিজেন ফুড ইউজ করি, বা অক্সিজেনকে আমরা কত পার্সেন্টেজ হচ্ছে অক্সিজেন দিই, এগুলো মাথায় রাখবে। মেইনটেইন ব্লাড গ্লুকোজ লেভেল, ব্লাড গ্লুকোজ লেভেল অলওয়েজ হচ্ছে আমরা মেইনটেইন রাখার চেষ্টা করবো। নেক্সট হচ্ছে যদি বাচ্চারা এই জন্যই বলেছি অ্যাজ সুন অ্যাজ পসিবল হচ্ছে আমরা ব্রেস্ট ফিডিং স্টার্ট করবো। কোনো বাচ্চা যদি প্রপার ব্রেস্ট ফিডিং না করে তখন হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ হতে পারে। আর হচ্ছে ব্লাড ক্যালসিয়াম লেভেলটাও মেইনটেইন করবো, কারণ হচ্ছে হাইপোক্যালসিমিয়া হতে পারে। তার জন্য হচ্ছে বাইরে থেকে বাচ্চাকে তো আমরা অন্য কিছু খাওয়াতে পারবো না, যে খাবার। তো এই দ্যাটকে হচ্ছে ক্যালসিয়াম আমরা সিরাপ ইউজ করি। কি বলছে সাবস্টেন্স অ্যাপারেটাস রেডি অ্যাট বেডসাইড, অলওয়েজ বেডসাইডে বাচ্চাদের জন্য সাবস্টেন্স অ্যাপারেটাস। তার কোন সময় আরডিএস যদি সিভিয়ার এটা চলে যায় বা সিভিয়ার লেভেলে, তাহলে আমরা সাবস্টেন্স অ্যাপারেটাস রেডি থেকে কোনো নিউক্লিয়াস যদি এক্সেস থাকে আমরা এটা রিমুভ করে এয়ার লাইনটা মেইনটেইন করতে পারি। এবার সাকশনিং করতে হতে পারে, প্লাস হচ্ছে টেকটাইল স্টিমুলেশন, টেকটাইল ঠিক লিগেশন এই হচ্ছে ভুল করে প্রিন্টিং হয়ে গেছে, টাইপিং কিছু ওটা টেকটাইল স্টিমুলেশন। নেক্সট হচ্ছে তোমার ডোজ অফ স্টেরয়েডস। হ্যাঁ, যখন প্রিটার্ম ডেলিভারি হয়, মাদারের ধরো প্রিটার্ম ডেলিভারি হিস্ট্রি আছে, বা মাদার 34 উইকসে বা 32 উইকসে হচ্ছে তোমার কাছে এসছে, তুমি দেখছো যে স্পটিং আছে বা প্লাসেন্টা প্রিভিয়া আছে, ইন দ্যাট কেস হচ্ছে হবে প্লাসেন্টা প্রিভিয়া সেরা লেভেলও চাইনিজ তোমাকে একটু ডেলিভারি করতে হবে। তো দ্যাট কেস আমরা হচ্ছে বাচ্চাকে মাকে কি কি দিই, ভিটামিনসন আর হচ্ছে তোমার এক্সামিনেশন, দুটো হচ্ছে স্টেরয়েড হয়। ভিটামিনসন আমি কি দিই 12 mg, এটা মোটে ভালো করে আছে, ভালো করে দাগ দিয়ে মনে রেখে দেবে। হ্যাঁ,
কারণ এখান থেকে কোয়েশ্চেন আসে যে আমি কত এমজি দিচ্ছি, কোন ফ্রিকোয়েন্সিতে দিচ্ছি। বিটা গ্লুটাথিয়ন হচ্ছে 12 mg, 2 doses 12 hours apart আর এটা হচ্ছে আর মোর পোটেন্ট। ইন্ডিয়াতে কোনটা ইউজ হয় সেটা হচ্ছে ডেক্সামেথাসোন, বিকজ ইট ইজ চিপ এন্ড ইজিলি অ্যাভেলেবল। হ্যাঁ, এবার ডেক্সামেথাসোনের ডোজেস হচ্ছে 6 mg, 4 doses 12 hours apart। এই দুটো কোন ক্ষেত্রে আমরা মাদারকে প্রিটার্ম ডেলিভারি হিস্ট্রি মানে যে আমরা যদি প্রপোজিশন করতে পারি যে প্রিটার্ম ডেলিভারি হতে পারে, কিন্তু কোন ক্ষেত্রে আমরা হচ্ছে মাকে হচ্ছে দিনা করি অ্যামনাইটিস এর ক্ষেত্রে যখন কোনো ইনফেকশন হিস্ট্রি থাকে তখন আমরা হচ্ছে স্টেরয়েড দিই না আমাদের। আদারওয়াইজ যদি প্রিটার্মের হিস্ট্রি থাকে এটা 24 আওয়ার্স 24 টু 48 আওয়ার্স পর যদি বাচ্চা ডেলিভারি হয় তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি যে বাচ্চার মধ্যে লাংস অফেক্টেড একটু হলেও ডেভেলপ হয়েছে। তো একবার আমি এখানে লিখে দিচ্ছি স্টেরয়েডের ডোজ। বিটা থেকে বিটা মানে 2 আর যদি ধরি হ্যাঁ তাহলে হচ্ছে দুটো ডোজেস 12 mg 24 আওয়ার্স, ডেক্সা মানে হচ্ছে 4, 6 mg 4 doses 12 hours apart। মোস্ট কমন ইউজড ইন ইন্ডিয়া হচ্ছে তোমার ডেক্সামেথাসোন। এটাতে এই ডিজিজ কন্ডিশনে কার কোনো প্রবলেম আছে? কারণ যদি কোনো প্রবলেম থাকে বলতে পারো, আমি আরেকবার না সেই জায়গাটা এক্সপ্লেন করে দিতে পারবো। নেক্সট হচ্ছে নিউরেটাল হাইপোগ্লাইসেমিয়াতে দাঁড়িয়ে মিলেছে, এখানে কোনো অসুবিধা নেই কারণ? নিউরেটাল হাইপোগ্লাইসেমিয়া মানে বুঝতেই পারছো যে বাচ্চার গ্লুকোজ লেভেল হচ্ছে কম। এবারে হচ্ছে যখন বাচ্চার গ্লুকোজ লেভেল লেস দ্যান 40 বা প্লাজমা গ্লুকোজ লেভেল হচ্ছে লেস দ্যান 45 mg per day, এবার হলো WHO হচ্ছে যখন বাচ্চার গ্লুকোজ লেভেল according to WHO blood glucose level less than 45 mg per dl is denoted as neonatal hypoglycemia. Okay, এবার ইটিওলজিক্যাল রিস্ক ফ্যাক্টরস কি কি হতে পারে? ফার্স্ট হতে পারে প্রিটার্ম বেবি বা আইইউজিআর বা স্মল ফর জেস্টেশন এই হচ্ছে সেকেন্ড। বাচ্চা যদি প্রিটার্ম ডেলিভারি হয়, এবার ক্লাস হচ্ছে স্মল ফর জেস্টেশনাল এজ, মেবি হচ্ছে তোমার গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট প্রপারলি হয়নি, তাই হচ্ছে হরমোনাল বা সিক্রিশনস বা সবকিছু প্রপার হচ্ছে না শরীরে। প্লাস হচ্ছে তারপর লার্জ ফর জেস্টেশনাল এজ, লার্জ ফর জেস্টেশনাল এজ মানে বাচ্চা হচ্ছে ম্যাক্রোসোমিক যদি হয়, ম্যাক্রোসোমিক আমরা জানি যে মাদারের তাহলে হাইপারগ্লাইসেমিয়া হিস্ট্রি ছিল, তো সেখান থেকে বাচ্চা হচ্ছে হাইপোগ্লাইসেমিক হচ্ছে। বার্থ ওয়েট যদি লেস দ্যান 3 কেজি বা মোস্টলি বলা যায় লেস দ্যান 3 কেজি না, মানে লেস দ্যান 2 কেজি যদি হয় তাহলে সাকিং অনেক সময় ডেভেলপ করে না। এবার প্রিটার্ম বাচ্চা যদি 34 সপ্তাহে সাকিং এন্ড সোয়ালিং ইজ প্রপারলি ডেভেলপ, যদি ঠিক করে ডেভেলপ না করে ও ব্রেস্ট ফিডিং ঠিকঠাক করে করতে পারবে না, তখন আস্তে আস্তে হাইপোগ্লাইসেমিয়াও ডেভেলপ করে। বেবি অফ ডায়াবেটিক মাদার আমরা অলরেডি জানি। নিওনেটাল হাইপোথার্মিয়া মানে হচ্ছে যখন বেবি টেম্পারেচার যদি কম থাকে তাহলে হচ্ছে শরীরের গ্লুকোজ দিয়ে হচ্ছে হিট প্রোডাকশন হয়, তো যদি শরীরের গ্লুকোজ আমি এক্সট্রা ইউজ করে ফেলি তাহলে ওখানে হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করতে পারে। নিওনেটাল সেপসি যদি ইনফেকশন হয় আমাদের বাচ্চার মধ্যে তাহলে তোমার হচ্ছে এটা হতে পারে। তারপর হচ্ছে হাইপক্সিক ইসকেমিক এনসেফালোপ্যাথি, যেখানে ব্রেন সেলস তোমার ড্যামেজ হয়ে গেছে, তো
তো প্রপার হচ্ছে মেইনটেনেন্স অফ গ্লুকোজ হচ্ছে না, তখন হচ্ছে হতে পারে হাইপোগ্লাইসেমিয়া। শক কোনো ইভেন বড়দের ক্ষেত্রে যদি শকে যায় কোনো পেশেন্ট, ফ্লুইড রিসাসিটেশন সবকিছু করার, অলওয়েজ ব্লাড গ্লুকোজ লেভেল চেক করে, অনেক সময় ব্লাড গ্লুকোজ লেভেল ফ্ল্যাকচুয়েট করে না। ডিলেড স্টার্টিং অফ ব্রেস্টফিডিং, ইয়েস ব্রেস্টফিডিং খুবই ইম্পর্টেন্ট একটা বাচ্চার অ্যাজ সুন অ্যাজ পসিবল রেগুলারলি পর স্টার্ট করবে, কারণ সব নিউট্রিয়েন্টস সব গ্লুকোজ সবকিছুর হচ্ছে তুমি যে বেগাম বেটা করার অলরেডি কেটে দিচ্ছ, ওর কাছে নিজস্ব কিছু নেই, ওকে তুমি সাপ্লাই দেবে সে তারপর ও নিজে থেকে তৈরি করবে, কারণ সাপ্লাই তুমি অলরেডি বন্ধ করে দিয়েছো। তো সেটার জন্য হচ্ছে তোমার স্টার্টিং অফ ব্রেস্টফিডিং তাড়াতাড়ি করা উচিত। যদি ডিলেড ব্রেস্টফিডিং স্টার্ট করা হয় অনেক সময় হচ্ছে বাচ্চা হাইপোগ্লাইসেমিক ডেভেলপ করে, আর আমরা চিন্তিতকে করে করবো যে বাচ্চা হাইপোগ্লাইসেমিয়াতে গেছে। ফার্স্ট সাইন হচ্ছে বাচ্চা পুরোপুরি হবে, ফিট নেবে না, ল্যাথার্জিক হবে। তুমি যতই হচ্ছে ফিটাল যে তোদেরটা যে ক্লিক করো বা কিছু, রেসপন্সিবিলিটি ভেরি লেস। বাচ্চা তুমি নেতিয়ে থাকবে, পুরোই বুঝতে পারবে, কোনো সাকিং বা সোয়ালোইং এর কোনো সাইন থাকবে না, তখন বুঝবে যে বাচ্চা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়াতে যাচ্ছে। তো ইনস্ট্যান্ট আমাকে তখন কি করতে হবে, বাচ্চার গ্লুকোজ লেভেল চেক করতে হবে। If it is less than 45 degree, 45 mg per day, then হচ্ছে না ইনস্ট্যান্ট আমাকে স্টেপস নিতে হবে। এবার ডিলেড হ্যাঁ পোস্ট প্রেগন্যান্সি তো অনেক সময় বাচ্চা হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করে। এবার হচ্ছে মাদার যদি প্রেগন্যান্সির সময় ড্রাগস যেমন প্রোপানোল বা ল্যাবেটোরাল মানে বিটা ব্লকার যে ড্রাগস গুলো আছে সেইগুলো যদি নেয় তাহলে বাচ্চার মধ্যে হাইপোগ্লাইসেমিয়া হয়। বা ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগস দিচ্ছে, মানে মা হচ্ছে যে মেটফর্মিন বা কিছুতে ছিল, তখন হচ্ছে যেহেতু ক্যাম্পিং হয়ে গেছে তাহলে আমার সাপ্লাই অফ গ্লুকোজও কমে গেছে, তো এবার ইনসুলিন প্রোডাকশন বেশি হচ্ছে, আস্তে আস্তে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। But arbutin এই চারটে মেডিকেশনস এর উপরে যদি মাদার থাকে ডিউরিং প্রেগন্যান্সি, ইন দ্যাট কেস বাচ্চার মধ্যে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। অক্সিলারি ফ্যাক্টরস কোনো প্রবলেম আছে কারো? নেক্সট হচ্ছে তোমার ক্লিনিক্যাল ফিচারস এর মধ্যে যাবো। হ্যাঁ, ক্লিনিক্যাল ফিচারস হচ্ছে জিটারিনেস। এবার আমাকে কেউ বলতে হবে মানে যে আমি জিটারিনেস বা সিজার্স এর মধ্যে কি তফাৎ। জিটারিনেস হচ্ছে বাচ্চা শিমো করছে, শিমো না হাতটা জাস্ট এরকম নড়াচ্ছে। এবার জিটারিনেস আমরা দুটোর মধ্যে ডিফারেন্স কি করে বুঝবো যে জিটারিনেস আর সিজার্স এর মধ্যে? জিটারিনেস হচ্ছে বাচ্চা যে হাত পুরো এরকম শিমো করছিল, আমি হাতটা ধরলাম, বাচ্চা শিমারিংটা মানে বন্ধ করে দেবে। আর এটা যদি সিজার্স হয় কোনো বাচ্চার নিউরোলজিক্যাল অ্যাবনর্মালিটিস এর জন্য আমার সিজার্স হচ্ছে, তখন কিন্তু বাচ্চার হাত ধরে তুমি ওটা স্টপ হবে না, ওটা অলরেডি কন্টিনিউ করবে। সো ইন দিস ওয়ে ইউ ক্যান ডিফারেন্সিয়েট বিটুইন হোয়াট ইজ when it is a cesarean in a baby or when it is a scissors in a baby। হ্যাঁ, এবার হচ্ছে ইরিটেবিলিটি, বাচ্চা খুবই ইরিটেবল থাকবে। মানে তুমি একটা নর্মাল বাচ্চাকে দেখলে বুঝবে, যে ইরিটেবল বাচ্চাগুলো দেখলে বুঝবে যে বাচ্চা ইরিটেবিলিটি আছে। অনেক সময় ট্যাকিপিয়া ডেভেলপ হতে পারে, মানে রেসপিরেটরি রেট মোর দ্যান 60 weeks per minute হতে পারে। হ্যাঁ, গ্লুকোজ যেহেতু সাপ্লাই টু দ্য ব্রেন কমে যাচ্ছে, তাহলে আমার গ্লুকোজ হচ্ছে সোর্স অফ এনার্জি। হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে সোর্স অফ এনার্জি, বড়দের ক্ষেত্রে সোর্স অফ এনার্জি ইজ গ্লুকোজ। যেহেতু ব্রেন দিয়ে আমার গ্লুকোজ কমে যাচ্ছে, তাহলে আমি আস্তে আস্তে ল্যাথার্জিক বা ডুম টাইপের হয়ে যাবে বাচ্চা। পুরো ফিডিং বাচ্চা ফিড নেবে না, ফিডটা করে ফিড ক্রাই বা সাডেনলি হাইপোগ্লাইসেমিয়া। তুমি হয়তো লক্ষ্য করতে অনেক সময় বাচ্চাটা কাঁদছে না, একদম উইক ক্রাই, মানে তুমি ঠোকা মারছো পায়ে হচ্ছে না, কোনো কানের পিছনে পিটি কানের পিছনে পিট করছো বা সোলে হচ্ছে পিট করছো বা কিছু একটা প্যাড করছো বাচ্চাকে, বাচ্চা কোনোভাবেই রেসপন্স করছে না, পুরো ফিডিং একবার করে একদম। বা অনেক সময় দেখা যায় যে হাই পিচ ক্রাই দেখা যাচ্ছে, মানে একবার জাস্ট কেঁদে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, চেঞ্জেস ইন লেভেল অফ কনসিয়াস, যেহেতু লেথার্জি ডেভেলপ হচ্ছে গ্লুকোজ শরীরে, তাহলে কনসিয়াসনেসের একটা চেঞ্জেস দেখা যায়। এবার লেথার্জি বা কোমা ইজ ইন দা হাই স্টেট, মানে একদম হাই স্টেটে যদি বাচ্চা চলে যায়, প্লাস হচ্ছে আদার কোনো অ্যাবনর্মালিটিস বা ফিচার্স আছে, অন্য কোনো প্রবলেম আছে, শুধু হাইপোগ্লাইসেমিয়ার জন্য হচ্ছে যাবে না, কারণ তুমি লেথার্জি দেখেই হচ্ছে আইডেন্টিফাই করতে পারবে, আর তুমি হচ্ছে তখন ট্রিটমেন্ট স্টার্ট করে দিবে। সো ইন দ্যাট কেস কোমা অতটা চাই না, আর তার সাথে যদি সেপটিক শক বা অন্য কোনো ফিচার্স মিশে থাকে তাহলে হচ্ছে তোমার হতে পারে। এবার হচ্ছে নিউরোনাল সিজার ডেভেলপ হতে পারে, বাচ্চার মধ্যে গ্লুকোজ লেভেল কমে গিয়ে ব্রেনে যেহেতু সাপ্লাই কমে গেছে, তো নিউরোট্রান্সমিটার বা সবকিছু যদি কোনো একটা ইমব্যালেন্স শরীরে থাকে, ইন দ্যাট কেস হচ্ছে হয়। এবার নেক্সট হচ্ছে তোমার ডায়াগনস্টিক ইভালুয়েশন। কি করে আমি বুঝবো যে বাচ্চার মধ্যে একটা হয়েছে, মানে প্রবলেম হচ্ছে, বা আমাকে ব্লাড গ্লুকোজ লেভেলটা কোন কোন বাচ্চার মধ্যে অলরেডি চেক করতে হবে যাতে বাচ্চা হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ না করে। আমি যদি মাদারের হিস্ট্রি তো অলরেডি দেখি যে মাদার হচ্ছে জিনিয়ার মাদার, তাহলে আমরা কি করবো,
তাহলে হচ্ছে বাচ্চার যে সুগারটা কি করে পয়েন্ট করি at birth দেখি then 2 hours of birth 4 hours of birth 6 hours of birth 12 hours of birth 24 hours of birth then হচ্ছে 48 hours of birth then 72 hours of birth okay আমরা 72 hours of birth আমি দেখলাম বাচ্চার কমরেই হচ্ছে তোমার 45 mg per kg এর নিচে চাই তাহলে যে বাচ্চার রিস্ক কমে গেছে একদমই না হ্যাঁ তুমি বলতে পারো যে হ্যাঁ রিস্ক একটু হলেও কমেছে বাট ইন দ্যাট কেস তখন আমাকে বাচ্চার উপর নজর রাখতে হবে যে বাচ্চা যেন ল্যাথার্জিটা ডেভেলপ করে ওই রকম বাচ্চা যদি ল্যাথার্জি ডেভেলপ করে তাহলে তুমি বুঝতে পারছো যে বাচ্চার মধ্যে হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করছে ঠিক আছে এবার হচ্ছে যদি কোনো যে ম্যাক্সিমাম রিস্ক অফ হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে বাচ্চা তাহলে আমাকে 3 ঘন্টা অন্তর চেক করতে হবে আগে কি যদি কোনো সিক ইভেন্ট মানে যদি কোনো এসএনসিতে বাচ্চা অ্যাডমিটেড থাকে মেবি শুধু হয়তো হাইপোগ্লাইসেমিয়া প্রবলেম ভিতরে ফ্লুইড চলছে বাচ্চার অনেক সময় আমাদের অনেক বাচ্চা ব্রেস্ট ফিডিং ঠিকঠাক হয়তো প্রিটার্ম বাচ্চা সোয়ালোইং ঠিকঠাক নেই বা ব্রেস্ট ফিডিং এ হচ্ছে প্রপার হচ্ছে না মাদারের মিল্ক নেই ইন দ্যাট কেস হচ্ছে আমরা ফ্লুইড চালাই তো ওটা মনিটর করার জন্য আমরা হচ্ছে তোমার 6 আওয়ারলি 6 to 8 আওয়ারলি হচ্ছে তোমার চেক করি এবার হচ্ছে তোমার স্টেবল যদি বাচ্চা প্যারেন্টাল ফিডিং এ থাকে ভেরি লো ওয়েট বাচ্চা যদি প্যারেন্টাল ফিডিং এ থাকে তাহলে হচ্ছে তোমার ফার্স্ট 72 আওয়ার্স এ এভরি 6 to 8 আওয়ার্স চেক করি আর তারপর এভরি 24 আওয়ার্স এ চেক করি যদি কারো প্যারেন্টাল নিউট্রিশন টা চলে মানে টিবিএন চলে কোনো বাচ্চা তাহলে বাচ্চা প্রথমে হচ্ছে আমরা ফার্স্ট 24 আওয়ার্স এ ফার্স্ট দিন আমরা হচ্ছে 6 to 8 আওয়ার্স চেক করব তারপর যখন বাচ্চা একটু স্টেবল হয়ে যাবে 72 আওয়ার্স অবধি দেখবেন যে সেরকম ফল করছে না তখন হচ্ছে আমরা 24 আওয়ার্স পর একটা টাইমে পার্টিকুলার টাইমে সুগারটা আমরা চেক করে রাখি এবার নিউবর্নে আমরা ব্লাড স্যাম্পল কোথা থেকে নেই এই যে হিল আছে এই যে পায়ের পাতা আছে পায়ের পাতায় ল্যাটারাল বা মিডিয়াল সারফেস থেকে মাঝখানে সেন্ট্রাল সারফেস বা মাঝখানে যে পার্ট আমরা ওখানে কখনোই ক্লিক করি না এই মিডিয়াল বা ল্যাটারাল যে সারফেস আছে ওর নিচে লোয়ার সাইডে হচ্ছে আমরা ক্লিক করি হচ্ছে তোমার ব্লাড সুগার চেক করার জন্য এবার আমার ম্যানেজমেন্ট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ এগুলো সব নোটসে আছে তো জাস্ট আমি এক্সপ্লেন করে দিচ্ছি ফার্স্টে আমি দেখি যদি বেবি সিম্পটোমেটিক ইফ বেবি ইজ সিম্পটোমেটিক মানে ল্যাথার্জি কি থাকছে
মানে এক্সপেরিমেন্ট হাইপোগ্লাইসেমিয়া যদি বাচ্চা সিম্পটোমেটিক হয়, ল্যাকটাইজিক আছে, তুমি আরবিএস চেক করলে সবকিছু কম আছে, ইন দ্যাট কেস হচ্ছে তুমি প্রপারলি বোলাস লেভেল হচ্ছে 2 ml per kg of 10% এক্সট্রোজ, হ্যাঁ। তারপর তুমি হচ্ছে ইনফিউশন স্টার্ট করবে 6 ml per kg per hour of 10% এক্সট্রোজ তুমি ইনফিউশন স্টার্ট করবে। এবার যখন এরপর এটা চলবে, হ্যাঁ, এরপর তুমি যখন চেক করবে যদি বাচ্চা নরমালি চলে আসে, ইন দ্যাট কেস আমি আস্তে আস্তে টেপার করব। তো আমি 6 ml per kg চলছিল, তারপর আমি 4 ml per kg দেবো, 2 1 ml per kg তে করে করে আমি টেপার করব। ইন কেস আমি যদি টেপার না করে সাডেনলি যদি আমি সাপ্লাইটা কমিয়ে দিই, তাহলে অ্যাপ্রাইমলি হচ্ছে আমার হাইপোগ্লাইসিমিয়া ডেভেলপ করতে পারে। এবার হচ্ছে বাচ্চার মধ্যে কোনো সিম্পটমস নেই, তুমি হচ্ছে এটা ব্লাড গ্লুকোজ লেভেলটা চেক করলে দেখলে হচ্ছে 20 to 40 mg এর মধ্যে আছে। আর বাচ্চা হচ্ছে তোমার সাপিক বা হচ্ছে সলিড রিফ্লেক্স প্রেজেন্ট আছে, আর বাচ্চা হচ্ছে অতটা লেথার্জিক না, ফিট নিতে পারবে। তাহলে হচ্ছে ওরাল গ্লুকোজ বা ব্রেস্ট ফিডিং, মোস্টলি আমরা ব্রেস্ট ফিডিং দিয়ে স্টার্ট করি। এবারে হচ্ছে হলো এটা। এবার আরেকটা যদি কন্ডিশন দেখি যে ব্লাড গ্লুকোজ হচ্ছে তোমার লেস দ্যান 20 mg পার ডিএ আছে, তাহলে সঙ্গে সঙ্গে হচ্ছে 6 mg পার কেজি পার মিনিট আমরা হচ্ছে 10% ডেক্সট্রোজ ইনফিউশন স্টার্ট করব, হ্যাঁ। আর যদি এরপর এই যে ব্রেস্ট ফিডিং করালে, এবার তারপর 1 ঘন্টার পর তুমি হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল আবার চেক করো, তখন যদি দেখো যে 40 এর উপরে চলে গেছে, তখন তুমি ওরাল ফিডিং বা ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করতে পারো, হ্যাঁ। ওরাল ফিড বলতে এখানে কি বলতো, অনেক সময় যখন বাচ্চা ডাউন হয়ে যায়, তো আমরা ইনস্ট্যান্ট হচ্ছে 10% গ্লুকোজ বা কিছু হচ্ছে বাচ্চাকে দিই, আর 25 দিয়ে একটা জাস্ট গজে করে ড্যাপ করে বাচ্চাকে সাপ করতে দিই, যাতে লেভেলটা জাস্ট মানে একটা চ্যানেল বা একটা হচ্ছে আইভি লাইন ফুড করতে তো আসলে সময় লাগবে, তো ওটা যদি মেনটেন করতে পারে ব্রেস্ট ফিডিং যদি একান্ত বা ওরাল ফিড নিতে পারলে ওইটাটা অবশ্যই করবে। আর যদি কখনো একবার হচ্ছে ব্রেস্ট ফিডিং করানোর পরও তুমি দেখলে যে লেস দ্যান 40 mg পার ডিএ চলে গেছে, তাহলে হচ্ছে আমাকে যে 6 mg পার কেজি পার মিনিটে হচ্ছে আমাকে চালাতেই হবে। আমরা হচ্ছে ম্যাক্সিমাম ডোজ কত দিতে পারি হচ্ছে 10% ইচ্ছা, এখানে সব প্রবলেম মানে এটা বুঝতে পেরেছো তো? আমি যেটা চাইলে হয়তো আমি নোটস হয়তো আমি এরকম প্রচার করে নিবি, আমি না এটা প্রচার করে বুঝিয়ে দিলাম, যদি এরপরও কোনো প্রবলেম হয় তো বলতে পারো। এবার হচ্ছে আরেকটা জিনিস মনে রাখবেন যে আমরা কখনোই বাচ্চাকে হচ্ছে 25% বা তার থেকে বেশি গ্লুকোজ দিই না, কারণ এটা হাইপারটনিক সলিউশন হয়, আর ওদের হচ্ছে তোমার সেলুলার ডিহাইড্রেশন করতে পারে। আমরা জানি হাইপোটনিক সলিউশন আমাদের সেলুলার সলিউশন হয়, আর হাইপারটনিকে হচ্ছে তোমার ডিহাইড্রেশন বা সেল শ্রিঙ্কেজ হতে পারে। তো ইন দ্যাট কেস আমরা বাচ্চাদেরকে 25 থেকে কখনোই ইউজ করি না। আর ম্যাক্সিমাম ডোজ আমরা কত দিতে পারি হচ্ছে 10% নেক্সট হচ্ছে, যাতে কারণ পারসিস্টেন্ট হাইপোগ্লাইসেমিয়া আমি ফিড দিচ্ছি, তারপর কিছু হচ্ছে না 6 mg পার কেজি পার মিনিটে চালাচ্ছি, নো ইমপ্রুভমেন্ট ইন দ্য বেবি, ইন দ্যাট কেস আমরা হচ্ছে 12 to 14 mg পার ডে এটা ম্যাক্সিমাম ডোজটা লিখে দিচ্ছি। Next dose is 12 to 14 mg per kg per minute চালাতে পারবো। যদি কারো পারসিস্টেন্ট হাইপোগ্লাইসেমিয়া পারসিস্টেন্ট ঠিক আছে। এটাই তো বললাম যে কখনো হচ্ছে অ্যাব্রাপ্টলি হচ্ছে তোমার কমিয়ে দেওয়া হচ্ছে না ইনফিউশন, কারণ যদি হচ্ছে আমরা কমিয়ে দিই তাহলে হচ্ছে ওখান থেকে আমাদের ডেভেলপ করতে পারে হচ্ছে কি অ্যাব্রাপ্টলি হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া আবার ডেভেলপ করতে পারে, হ্যাঁ। আর একটা বাচ্চাকে অলরেডি হচ্ছে বাচ্চা যেহেতু জিটারি টেস্ট হতে পারে বা মেনি মানে হায়ার কেসে হচ্ছে তোমার সিজার্স আসতে পারে, তাহলে মাকে অলওয়েজ বলতে হবে যে বাচ্চাকে কি করে যাবে ফলে, কারণ রিস্ক অফ ফল কমানোর জন্য, হ্যাঁ। এবার পারসিস্টেন্ট হাইপোগ্লাইসেমিয়া কোন কোন ক্ষেত্রে আমাদের হতে পারে? মোস্ট কমন হচ্ছে কনজেনিটাল হাইপার ইনসুলিনেমিয়া যদি কারণ থাকে, তো যেটা আমি বললাম যে বাচ্চার হচ্ছে মাদারের হাইপারগ্লাইসেমিয়া ছিল, বাচ্চা হচ্ছে জন্ম থেকে মানে যখন অ্যান্টিপার্টার বা পিরিয়ডে ছিল, তখন হচ্ছে বিফোর ডেলিভারি ইন্ট্রাইউটেরাইন পিরিয়ড যখন বাচ্চা ছিল, তখন হচ্ছে তার এক্সেস হচ্ছে ইনসুলিন সিক্রিশন হয়েছে, হ্যাঁ। তো সেটা হচ্ছে কনজেনিটাল হাইপার ইনসুলিনেমিয়া, অলরেডি তার হচ্ছে বাই বার্থ কি ইনসুলিন সিক্রিশন বেশি হয়। এবার নিশিডিওব্লাস্টোসিস মানে হচ্ছে এখানে হচ্ছে তোমার abnormal proliferations and synthesis of beta cells or pancreas, এই যে প্যানক্রিয়াসের মধ্যে যে আলফা বিটা গামা সেলস আছে, তার মধ্যে বিটা সেলসের যদি abnormal growth বা proliferations হয়, সেটাকে আমরা নিশিডিওব্লাস্টোসিস বলবো। তাহলে হচ্ছে বাচ্চার যেহেতু এই প্রবলেমটা থাকে, তাহলে হচ্ছে তোমার কন্টিনিউয়াস হচ্ছে ইনক্রিজ প্রোডাকশন অফ ইনসুলিন হয়, তো ইনসুলিনের প্রোডাকশন যদি বেড়ে যায় তখন হচ্ছে তোমার হাইপোগ্লাইসেমিয়া পারসিস্টেন্টলি বাচ্চার মধ্যে দেখা যায়।
এবার ম্যানেজমেন্টের মধ্যে আমরা কি দেখবো, ডেক্সট্রোজ ইনফিউশন তো আমরা জানি যে 10% কি কি আমরা স্টার্ট করি। ওরাল আমরা কি কি ড্রাগ দিতে পারি, ডাইজোক্সাইড দিতে পারি, কিন্তু ড্রাগ অফ চয়েস যেটা হচ্ছে তোমার ইনসুলিন, এটা হচ্ছে আমি সাইডে হয়তো লিখিনি, যেটা ইনসুলিন প্রোডাকশনটাকে আমরা কমাবে। ডেক্সট্রোজ ইনফিউশন হলো, তারপর হচ্ছে আমাদের ডাইজোক্সাইড, দ্যাট ইজ হচ্ছে ড্রাগ অফ চয়েস। সোমাটোস্টেটিন হচ্ছে যেটা হচ্ছে তোমার সিক্রিয়েশন সব হচ্ছে তোমার ইনসুলিন প্রোডাকশনটাকে কমাবে। অক্সিওটাইড কি, যেটা হচ্ছে তোমার ইনসুলিনের মানে গ্লুকোজ লেভেল যেটা আছে সেটাকে বাড়াবে। আর হচ্ছে তোমার হাইড্রোকর্টিসল বা গ্লুকাগন বা হচ্ছে তোমার ডিফিনিটিভ এই ড্রাগগুলো হয়। মোস্টলি ড্রাগ অফ চয়েস যদি বলে যে পারসিস্টেন্ট হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে বাচ্চাদের মধ্যে, ওরাল ড্রাগস হিসেবে আমরা ড্রাগ অফ চয়েস কি, তাহলে হচ্ছে তোমার যে ডাইজোক্সাইড, এটা হচ্ছে ড্রাগ অফ চয়েস। সেকেন্ড ড্রাগ হচ্ছে আমরা কি, অক্সিওটাইড, কারণ ওটা হচ্ছে তোমার গ্লুকোজ লেভেলটাকে হচ্ছে তোমার শরীরে বাড়াবে। কোনো প্রবলেম আছে এই এরপর, এইটুকুতে কোনো প্রবলেম আছে কারণ? নেক্সট হচ্ছে নিউরেনাল হাইপোক্যালসিমিয়া। টার্ম টেম্পারেচার যদি লেস দেন 8 mg per day এর হচ্ছে তোমার ক্যালসিয়াম লেভেল হয়। আর ইন কেস হচ্ছে তোমার প্রিটার্ম বেবি যদি লেস দেন 7 mg per day হয়, নরমাল তো আমরা জানি ক্যালসিয়ামের তাতে কম যদি হয়, ইন দ্যাট কেস আমরা হচ্ছে এটা হচ্ছে হাইপোক্যালসিমিয়া বলবো। আর্লি অনসেট আমরা কখন হচ্ছে হাইপোক্যালসিমিয়া হতে পারে, সেটা হচ্ছে তোমার 72 আওয়ার্স, 72 আওয়ার্স এর মধ্যে কাছে হচ্ছে হাইপোক্যালসিমিয়া সাইন এন্ড সিম্পটমস দেখা যায়। এবার হচ্ছে তোমার কজেস কি কি হতে পারে, যদি বাচ্চা প্রিটার্ম হয় বা আইইউজিআর হয়, তাহলে হচ্ছে আনকন্ট্রোলড ডায়াবেটিস মেলিটাস থাকে মাদারে। তো আমি বলেছি যে কি করে হচ্ছে তখন হচ্ছে তোমার প্যারাথাইরয়েড হরমোন প্রোডাকশন কমে যায়, তো হচ্ছে তোমার ক্যালসিয়াম সিক্রিশনসও কমে যায়, এবার ক্যালসিয়াম প্রোডাকশনও কমে যায়। এবার হচ্ছে তোমার যে হাইপক্সিক ইস্কেমিক এনসেফালোপ্যাথি কি করে না, হচ্ছে তোমার ব্রেন সেলসে হচ্ছে তোমার ক্যালসিয়াম রিফ্লাক্স হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে হাইপোক্যালসিমিয়া হচ্ছে ব্লাডে ডেভেলপ হয়। বা হচ্ছে তোমার অ্যালকালোসিস হতে পারে, যেটার জন্য হাইড্রোজেন আয়ন কমে যায়। এবার ক্লিনিক্যাল ফিচার্স, এখানেও বাচ্চার জিটারিনেস বা ট্রিমার্স দেখা যায়। ক্যালসিয়াম এই জিটারিনেস দেখে আমরা ফার্স্ট টাইম বুঝতে পারি মেবি হচ্ছে বাচ্চার মধ্যে হয় হাইপোক্যালসিমিয়া আছে, তাহলে হাইপোক্যালসিমিয়া আছে। বা নরিনাল সিজার সলিউশনে যদি ক্যালসিয়াম লেভেল শরীরে কম থাকে, সিজার ডেভেলপ করতে পারে। মাসেল উইকনেস হাইপোটেনিয়া হতে পারে। ইসিজির মধ্যে আমরা ফিচার দেখতে পারি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রলং কিউটি ইন্টারভ্যাল। তুমি যদি কখনো চেক করো যে প্রলং যে কারণ ইসিজি বাচ্চা দেখো যে কিউটি ইন্টারভ্যালটা আমরা প্রলং হয়েছে, তাহলে আমরা সেক্ষেত্রে বুঝতে পারি যে বাচ্চা হাইপোগ্লাইসেমিয়া। ঠিক আছে, এটা অ্যাডাল্টের মধ্যে যদি প্রলং কিউটি ইন্টারভ্যাল দেখা যায়, তাহলে হচ্ছে তোমার আমাদের কিউটি ইন্টারভ্যালের হচ্ছে নরমাল টাইম হচ্ছে তোমার 0.35 টু 0.04 সেকেন্ডস। এটা থেকে যদি হচ্ছে তোমার প্রলং মানে বেশি হয়ে যাচ্ছে, যেটাকে আমরা হচ্ছে টর্সারিয়াস পয়েন্টেজ বলি, এগুলো হচ্ছে তোমার এমএসএন যখন করবে তখন এই বা এফওএন যখন আমরা ফান্ডামেন্টালস অফ যখন করি, তখন আমরা কিন্তু একটা দেখি কারণ হাইপোক্যালসিমিয়া ইম্পর্টেন্ট তখন। তো এই দেখতে যদি পার্সেন্টেজ পয়েন্টেজ যখন হয়, মানে হচ্ছে কিউটি ইন্টারভ্যাল তোমার প্রলং হয়ে গেছে 0.35 টু 0.44 সেকেন্ডস থেকেও বেশি, ইন দ্যাট কেস হচ্ছে তোমাকে এটা হাইপোক্যালসিমিয়া বলে। ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন হচ্ছে তোমার ক্যালসিয়াম লেভেল দেখবো, ইসিজি দেখবো, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে বাচ্চার মধ্যে আলজিমেরিনেস, এটা তুমি যদি ছবি দিয়ে দেখো তাহলেও বুঝতে পারবে। এবার ম্যানেজমেন্টের মধ্যে আমরা কি আছে, যদি সিম্পটোমেটিক থাকে বাচ্চার মধ্যে জিটারিনেস আছে, তুমি ক্যালসিয়াম টেস্ট করালেন খুবই কম এসছে, হ্যাঁ, তাহলে আমরা 2 ml per kg 10% ডেক্সট্রোজে তো হচ্ছে তোমার হচ্ছে বলে আসছি, হ্যাঁ,
তারপর হচ্ছে ইসিজি মনিটর করি ওটা হ্যাঁ ওটা কিন্তু বোনাস করে 20 to 30 minutes না বেবি ইজ আ কাইন্ড অফ বোনাস only right আর যদি আসিম্পটোমেটিক বাচ্চার মধ্যে কোনো সিমটমস নেই জাস্ট তুমি যখন 48 আওয়ার্স প্লাস আর ফেলছে পাঠিয়েছেন তখন আছে আমরা একটা ইনফিউশন স্টার্ট করি সেটা 10% নেক্সট ডোজে হচ্ছে ক্যালসিয়াম করে দিয়ে 8 ml per kg per day হ্যাঁ এবার আস্তে আস্তে হচ্ছে আমরা ট্রিপল অফ করবো কারণ কোনো ইনফিউশন যদি আমরা অ্যাব্রাপ্টলি স্টপ করে দিই তাহলে বাচ্চা ওখানে হচ্ছে সেটা হচ্ছে অন্য প্রবলেম ডেভেলপ করতে পারে তো অ্যাব্রাপ্টলি যদি আমরা স্টপ করে দিই তাহলে হচ্ছে হাইপোক্যালসিমিয়া ডেভেলপ করতে পারে তো 1 সেকেন্ড আমি নিলাম সিম্পটোমেটিক যদি হয় তাহলে 2 ml per kg দিয়ে হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনাইড 10% এক্সট্রা আমরা ওভার 2 to 20 to 30 মিনিটস আর যদি আসিম্পটোমেটিক থাকে তাহলে আমরা একটা যে ক্যালসিয়াম গ্লুকোনেট আর 10% এক্সট্রা একটা ইনফিউশন স্টার্ট করি যেটা হচ্ছে তোমার 8 ml per kg per day যাবে এবার নার্সিং রেসপন্সিবিলিটি কি ওই নেভার স্টপ করতে হবে অ্যাডভান্স বা সার্টেনটি হচ্ছে আমরা একদম ইনফিউশনটাকে স্টপ করব না আর ইসিজি হচ্ছে আমরা মনিটর করব হ্যাঁ কারণ যদি ক্যালসিয়াম গ্লুকোনেট কারণ যে হাইপোক্যালসিয়াম বা হাইপারক্যালসিমিয়া ইজ অলসো অ্যান রিস্ক ফ্যাক্টর ফর হার্ট অ্যাটাক বা হার্ট ডিজিজ তো হচ্ছে যাতে সেটা যাতে ডেভেলপ না হয় তাহলে হচ্ছে আমি আগে থেকে হচ্ছে যে ইসিজিটা চেক করব ঠিক আছে নেক্সট হচ্ছে বেবি অফ অ্যালকোহলিক মাদার মা যদি প্রেগন্যান্সির সময় হচ্ছে অ্যালকোহল মানে কেএমসি তো যারা অনলাইনে আছে একবার জাস্ট বলে দেবে যে কেএমসি ডিসকাশনস হয়েছে কিনা মানে আমি কেএমসি করাইনি ইনকেস অন্য কেউ যদি কেএমসি করায় তো আমি সেটার জন্য যে জিজ্ঞাসা করছি যে কেএমসি টা ডিসকাস হয়েছে তার মানে হয়তো হয়ে গেছে এবার হচ্ছে বেবি অফ অ্যালকোহলিক মাদার আর তোমরা এত মানে জাস্ট জিজ্ঞাসা করছো অনলাইনে কেউ একটা জাস্ট রেসপন্সও করতে পারতে যে ডিসকাস হয়েছে কিনা কেএমসি টা এবার হচ্ছে বেবি অফ অ্যালকোহলিক মাদার মা যদি প্রেগন্যান্সির সময় অ্যালকোহল কনজাম্পশন করে তাহলে বাচ্চার মধ্যে কি কি প্রবলেমস দেখা দেয় মা যদি যে কোনো কম লেভেল বেশি লেভেল সেটা ম্যাটার করছে না যদি ডিউরিং প্রেগন্যান্সি হচ্ছে যে অ্যালকোহল কনজিউম করে তাহলেই হচ্ছে তোমার বাচ্চার মধ্যে অনেক প্রবলেমস দেখা দেয় অ্যামাউন্ট ইজ নট রেসপন্সিবল ইভেন আ সিম্পল অর one take of alcohol is dangerous for the baby during pregnancy and it has caused many anomalies in baby okay so first হচ্ছে তোমার অ্যালকোহলিক মাদারের হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইডে হচ্ছে তোমার অ্যালকোহল স্টোর হয় অ্যামনিওটিক ফ্লুইড হচ্ছে তোমার স্টোরেজ হিসেবে কাজ করে এবার মেটাবলিজম অফ অ্যালকোহল আমরা সবসময় জানি যে লিভারে হয় হ্যাঁ আর এইটা হচ্ছে তোমার কি কি করে মেটাবলিজম অফ অ্যালকোহল মেটাবলিজম অফ অ্যালকোহল আমাদের কি লিভার থেকে যে অ্যালকোহল ডিহাইড্রেশনের এনজাইমটা হচ্ছে রিলিজ হয় সেটা হচ্ছে আমার অ্যালকোহলটাকে মেটাবলিজ করে এইবার বাচ্চাদের লিভার ইজ ইম্যাচুর ইম্যাচুর মানে এনজাইমস আর নট প্রপারলি ডেভেলপ ইন দিস পিরিয়ড তো এনজাইমস প্রপারলি সিক্রিট না করছে তার মানে হচ্ছে আমার যে অ্যালকোহলের মেটাবলিজম হচ্ছে না তার মানে আমার ম্যাক্সিমাম অ্যালকোহল যেটা থাকছে সেটা সার্কুলেশনস এর মধ্যেই থাকছে হ্যাঁ তো এবার হচ্ছে তার জন্য কি হচ্ছে আমার অ্যাসিড অ্যালডিহাইড যে লেভেলটা সেটা হচ্ছে ইনক্রিজ হয়ে যাচ্ছে
এর জন্য হচ্ছে তোমার সেল ডিভিশন প্রপার হচ্ছে না, সেল ডিফারেন্সিয়েশন প্রপার হচ্ছে না, পুয়ার ব্রেন গ্রোথ হচ্ছে। এবার কি কি দেখা যাচ্ছে বাচ্চার মধ্যে? ফিজিক্যাল, পুয়ার ফিজিক্যাল ফিচার্স মেইনলি হচ্ছে, তুমি যদি কখনো দেখো যে একটা মাদারের হচ্ছে অ্যালকোহল হিস্ট্রি প্রেগন্যান্সি, বাচ্চার ফেশিয়াল ফিচার্স তুমি এমন কিছু দেখতে পারবে, তুমি বুঝবে যে ওটা বোঝা যাচ্ছে যে দেখে যে কি কি প্রবলেম হতে পারে বাচ্চার মাদারের হিস্ট্রি আছে। হ্যাঁ, তো এদের আরেকটা কি হচ্ছে মেন্টাল ডেভেলপমেন্ট, যেহেতু পুয়ার মেন্টাল ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে, তাহলে আইকিউ লেভেল আমার কমে যায়। আইকিউ মানে তোমার ক্রোনোলজিক্যাল টেস্ট বাই মেন্টাল এজ ইনটু 100। নরমাল আইকিউ আমরা কখন বলি 90 টু 110 হচ্ছে আমার নরমাল আইকিউ। যদি হচ্ছে তোমার লেস দ্যান 70 হয় তাহলে একটা মেন্টাল রিটার্ডেড বেবি হয়। তো এই জন্যই বলে যে অ্যামাউন্ট অফ অ্যালকোহল ইজ নেভার দ্য ম্যাটার। Alcohol, one drop of alcohol during pregnancy can cause many problems. First, তুমি physical features এর বা মুখের যে ফিচার্স আছে তার মধ্যে চিনতে পারবে। এবার আমি সবাইকে বলবো যে গুগলে একবার সার্চ করো যে ফিটাল অ্যালকোহল সিনড্রোম। এবার দেখবে একটা ফার্স্ট ফিচার জানি দেখতে পাচ্ছ একটা বাচ্চার ছবি, ওখানেই দেখো আছে যে স্মল হেড, স্মল আইওপিডি, এই যে এরকম একটা ফিচার হয়তো আসছে আমার ফোনে, আমি দেখাচ্ছি শুরু করছে। এবার ওই পিকচারটাকে যদি আমরা ফলো করি তাহলে আমরা বুঝতে পারবো। ফার্স্ট অফ অল বাচ্চাদের মধ্যে মাইক্রোসেফালি হয়, লেস দ্যান 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস। ওকে, মাইক্রোসেফালি মানে হেড সার্কামফারেন্স আমরা দেখি। তো এই দ্যাট ইজ হচ্ছে হেড সার্কামফারেন্স বয়স বা জেস্টেশনাল এজ অনুযায়ী যতটা হেড সার্কামফারেন্স হওয়ার কথা সেই হেড সার্কামফারেন্সটা নেই, লেস দ্যান তার থেকে কম, তাহলে হচ্ছে বাচ্চার মাইক্রোসেফালি। এবার স্মল আই ওপেনিং হয়, ছোট 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 শর্ট প্যালপেবল ফিশার টাইপের হয়। তারপর হচ্ছে তোমার লো নেসাল, নেসাল যে ব্রিজটা অনেক সময় ডেভেলপ করে না বা একদম নিচু হয়। হ্যাঁ, নেক্সট হচ্ছে তোমার রেইনবোড স্ট্রাকচারস, ইয়ার্স যেগুলো হয় সেগুলো রেইনবোড টাইপের হয়, অন্যরকম টাইপের হয়। প্লাস হচ্ছে তোমার শর্ট এন্ড ডিপ্রেসড নোজ, নোজ যেটা হয় সেটা একটু শর্ট টাইপের হয়, যেরকম নর্মাল হওয়ার মতো নর্মালি হয় না, আর হচ্ছে ডিপ্রেস মানে নিচে ঢুকানো হয়। আর এই যে হাইড্রোপ্লাস্টিক ফিল্টার, এই যে ফিল্টারটা আছে এখানে স্মুথ হয়, এই যে বোনটা আমাদের আছে এই গ্রুপিংটা ওদের তৈরি হয়, এটা একটা স্মুথ হয়। প্লাস হচ্ছে আপার লিপ যেটা আছে ওটাও খুব থিন হয়। ফার্স্ট এই ফিল্টারটা হচ্ছে মানে ওয়েল ডেভেলপ না, ওটা স্মুথ হচ্ছে। প্লাস হচ্ছে আপার লিপ হচ্ছে তোমার থিন আপার লিপ হয়, ফেসও তোমার ফ্ল্যাট ফেস হয়। হ্যাঁ, আর হচ্ছে একটা দেখা যায় যে পালমার ফ্রিজার বা সিমেন্ট ফ্রিজ, আমি আগে দিনই বলেছি একটা সিঙ্গেল ট্রান্সভার্স ফ্রিজ দেখা যায়, এটা তোমার হচ্ছে যে ডাউন সিনড্রোম বেবির মতো দেখা যায়। তাহলে হচ্ছে তোমার অ্যালকোহল ফিচার, অ্যালকোহল সিনড্রোম এইটাতেও দেখা যায়। তো ফিচার্স গুলো সবাই বুঝতে পেরেছে। আরেকটা হচ্ছে তোমার মাইক্রো প্যাকেজ, হচ্ছে স্মল চিন, চিনটা যেটা হবে ওয়েল ডেভেলপ হয় না, ছোট হয়। হ্যাঁ, আর ইরিটেবল যেহেতু হচ্ছে তোমার বাচ্চার থেকে সাপ্লাইটা কমে গেল, সে আমার পয়সাটি হলো সে আমার অ্যালকোহলের সাপ্লাইটা আমার বাচ্চার গায়ে কমে গেল। ইভেন একটা বড়দের ক্ষেত্রেও যখন বলি ভিজুয়াল সিমটমস হয় বড়দের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রেও ভিজুয়াল সিমটমস হয়। তার মধ্যে আমার ট্যাকিংডিয়া দেখা দিতে পারে, এক্সেসিভ স্পেডিং দেখা দিতে পারে, প্লাস হচ্ছে তোমার যে হাই পিচ ক্রাই দেখা দিতে পারে, আর ইরিটেবল দেখা দিতে পারে। এই বাচ্চাটা একটু ইরিটেবল হবে। হ্যাঁ, এবার আমরা নার্সিং ম্যানেজমেন্ট হিসেবে আমরা কি লিখবো? প্রথম হচ্ছে মেইনটেইন কেয়ার, যেহেতু হেলথ ইজ অলওয়েজ অফ ফার্স্ট প্রায়োরিটি ইন আ পারসন। স্টার্ট ব্রেস্ট ফিডিং হচ্ছে তোমার ফার্স্টে চেক করে নেবে যে তোমার সোয়ালোইং আর সাকিং রিফ্লেক্স বাচ্চার মধ্যে ঠিকঠাক আছে কিনা। যদি প্রেজেন্ট থাকে তাহলে তুমি হচ্ছে ফিডিং স্টার্ট করলে অ্যাজ সুন অ্যাজ পসিবল। ব্লাড গ্লুকোজ লেভেল দেখবে। আর হচ্ছে সিজাস প্রিকশনস, কারণ হচ্ছে এটাও তোমার ব্রেনে হচ্ছে তোমার অ্যালকোহলের এফেক্ট পড়েছে, ব্রেন ওয়েল ডেভেলপ না, তারপরে নিউরোট্রান্সমিটারস আর ক্যান অলসো নট ডেভেলপ প্রপারলি, বা হচ্ছে তোমার যে ব্রেনের সিগন্যালস আর নট ওয়ার্কিং প্রপারলি, তাহলে হচ্ছে তোমার সিজাস ডেভেলপ হতে পারে। তো মাকে অলরেডি বলবে যে কটে বা যেখানে রেখেছে তার ব্রেনটা যেন এই সাইডে অলওয়েজ আপ করে রাখে, আর বাচ্চাকে যেন ঠিকঠাক করে ধরে রাখে যাতে কোনো ফলো আপ রিস্ক আমরা কমিয়ে ফেলতে পারি। কোনো প্রবলেম আছে এখানে? এবার মেবি অফ অ্যাডিক্টেড ভালো। হ্যাঁ, মা যদি অ্যাডিকশনস মিন্স এনিথিং অ্যাডিকশনস, কোকেন, হেরোইন, এনি কাইন্ড অফ এলএসডি, এরকম কোনো যদি মাদের অ্যাডিকশনস থাকে তাহলে বাচ্চার মধ্যে আমরা কি কি দেখতে পাবো? মা যদি নার্কোটিক্স নেয় ডিউরিং প্রেগন্যান্সি, বেবি ডেভেলপস নিওনেটাল অ্যাবস্টিনেন্স সিনড্রোম।
মানে হচ্ছে যেগুলো নেবে সেটা যখন কন্ট্রাক্টিং হচ্ছে সেই সাপ্লাইটা কমে যাচ্ছে, মানে সেটার অ্যাবসেন্স তৈরি হচ্ছে। পরের ক্ষেত্রে যারা অ্যালকোহল অ্যাবস্টেন্সিভ বা অ্যালকোহল উইথড্রয়াল সিনড্রোম স্টার্ট হয়, সেরকম বাচ্চাদের ক্ষেত্রেও এগুলো দেখা দেয়। এবার হচ্ছে অ্যাবসেন্ট অফ সাপ্লাই, যেহেতু সাপ্লাই কমে যাচ্ছে, আর ডিউরিং প্রেগন্যান্সি হচ্ছে নার্কোটিক্স এন্ড সেডেটিভস টেকেন বাই মাদার। এবার যে প্লাসেন্টাল বেরিয়ার যেটা আছে সেটাকে ক্রস করে হচ্ছে তোমার ফিটাসে পৌঁছে যায়, এর জন্য হচ্ছে তোমার নরএপিনেফ্রিনের হচ্ছে প্রোডাকশন বেড়ে যায়। এবার ফিউচারে ব্রেন সাপ্রেস করে, যেহেতু নরএপিনেফ্রিন নেই, হ্যাঁ যে ফিউচারের যে ব্রেনটা আছে সেটাকে হচ্ছে ফাংশন করতে দেয় না প্রপার। ইভেন হচ্ছে নর্মালি কোনো যে অ্যাডাল্ট পেশেন্টকেও যদি তুমি দেখো, যখন তার মধ্যে হচ্ছে অ্যালকোহল বা কোনো সাবস্টেন্স মানে যে অ্যাবিউজের যে জিনিসগুলো হেরোইন কোকেন অলরেডি সে নিত 24 আওয়ার্স ধরে, সেই সাপ্লাইটা নেই, তার ব্লাডে সেটা সেই লেভেলটা কমে গেছে, তাহলে তার ব্রেন কাজ করে না, তার মধ্যে সিগারেট দেখা যায়। সিমিলারলি অ্যাজ চাইল্ড ওর সাপ্লাইটা হচ্ছে কনট্রাক্টিং করে আমি বন্ধ করে দিয়েছি, আর সাপ্লাই নেই। এবার আস্তে আস্তে ওর বডি ওটাকে রেসিপ্রোকেট করছে, যে বডির মধ্যে আর কি কি প্রবলেম হচ্ছে ওই সাপ্লাইটা বন্ধ হয়ে যাওয়ার জন্য। হাই পিচ বা হাই শ্রিঙ্ক টাই থাকে, এই হাই শ্রিঙ্ক টাই আমরা হচ্ছে ইনক্রিজ আইসিপি যখন হচ্ছে ইন্টারক্রেনিয়াল প্রেসার বেড়ে যায় তখনও দেখতে পারি এক্সেসিভ সোয়েটিং কারণ নন এপিনেফ্রিন ইনক্রিজ হচ্ছে, তোমার প্যারাসিম্প্যাথিক স্টিমুলেশনস হচ্ছে, প্লাস হচ্ছে তোমার পুয়ার ফিডিং প্রপারলি নেবে না, ইনক্রিজ রিস্ক অফ কনভালশনস বা ট্রেমার্স। বললাম বাচ্চার মধ্যে হচ্ছে তোমার হচ্ছে 24 to 48 আওয়ার্স পর যখন অ্যাবস্টেন্স সিনড্রোম স্টার্ট হয় তখন রিস্ক অফ হচ্ছে তোমার সিজার্স হয়। আর এটা কোকেইন নিলে কি হয়, কোকেইন নিলে হচ্ছে তোমার রিস্ক অফ, এটা খুবই ইম্পর্টেন্ট নোটসে আছে, যদি কোনো মা কোকেইন নেয় ডিউরিং প্রেগন্যান্সি always there is a high risk that baby will develop necrotizing enterocolitis. Necrotizing enterocolitis মানে কি, তোমার হচ্ছে স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন মানে হচ্ছে বাউল সিস্টেম সেটা হচ্ছে তোমার নিক্রোসিস হয়ে গেছে, মানে হচ্ছে পচে গেছে, বাংলা মানে পচে গেছে, ওটা কাজ করছে না, ওখানে ব্লাড সাপ্লাই নেই, ওখানে অক্সিজেন সাপ্লাই নেই, ফুড হচ্ছে ওখানে যে মেটাবলাইজ হচ্ছে না বা ব্রেকডাউন হচ্ছে না, ব্রেকডাউনের অ্যাবজর্পশন হচ্ছে না, ওইটুকু জায়গা কাজ করছে না। তো যদি কোনো মাদার হচ্ছে কোকেইন নেয় এবং হিস্ট্রি থাকে কোকেইন নেয়, তাহলে তোমার এনএসি হতে পারে। এবার এই লাইনগুলো নিজেরা দেখে নিয়ে যে কোকেইন হিরোইন আর মেথানয়েডে কখন কখন হচ্ছে তোমার ভিজুয়াল সিম্পটমস দেখা যায়, নরমাল এখানে বোঝানোর কিছুই নেই, আর কখন সেটা নর্মাল হয়ে যায়। এবার আমি নার্সিং ম্যানেজমেন্টে আসছি, যেহেতু তোমার ইনজিউরি রিস্ক বেড়ে যায় সিজার্স এর ক্ষেত্রে, তাহলে হচ্ছে তোমার সিজার্স প্রিকশনস দিতে হবে, এয়ারটা অলওয়েজ মেইনটেইন রাখতে হবে যাতে মিউকাস সিক্রেশনস বা কিছু না থাকে। হাইড্রেশন, বাচ্চা যেহেতু স্প্রেডিং হয়ে যাচ্ছে, মানে জল শরীরে পড়ে যাচ্ছে অলরেডি বাইরে চলে আসছে, তাই হাইড্রেশন যেহেতু মেইনটেইন থাকে, হাইড্রেশন বাচ্চাটা আমরা কিভাবে মেইনটেইন রাখতে পারি, ব্রেস্ট ফিডিং করি, জাস্ট 1.5 hours to 2 hours অন্তর মানে ইন্টারভ্যালে আমাদের হচ্ছে ব্রেস্ট ফিডিং করাতে হবে। এবার ব্রেস্ট ফিডিং দেওয়ার আগে আমরা হচ্ছে যেহেতু আনকনসিয়াসনেসও হতে পারে অনেক সময় বাচ্চার মধ্যে, বা হচ্ছে তোমার ব্রেন সাবকনসিয়াস ফাংশনিং বা রিফ্লেক্স গুলো ঠিকঠাক নাও কাজ করতে পারে, তাই ফিডিং এর আগে অলওয়েজ আমরা swallowing and sucking রিফ্লেক্স চেক করে নেব। আর হচ্ছে তোমার স্টিমুলেশন কমাতে হবে যাতে বাচ্চা কোনোভাবে ট্রিগার না হয়ে যায়, এই জন্য কুল এন্ড কাম একটা নন স্টিমুলেটিং এনভায়রনমেন্ট দিতে হবে। ইভেন যখন বড়দের ক্ষেত্রে হচ্ছে তোমার ভিজুয়াল সিম্পটমস একটা কাম এন্ড কোয়াইট এনভায়রনমেন্ট দেওয়া উচিত, তখন কোনো একটা কিছুতে যেন ট্রিগার না হয়ে গিয়ে রিঅ্যাকশন সাথে না বেড়ে যায়। তো এখানে বাচ্চার ক্ষেত্রে যদি ভিজুয়াল সিম্পটমস থাকে, বাচ্চাকে অলরেডি একটা যে শান্ত পরিবেশে রাখা উচিত, কোনো এক্সট্রা লাইট বা এক্সট্রা আওয়াজে যেন বাচ্চার ট্রিগার না হয়ে যায়। আর কোনো প্রবলেম আছে এখানে? নেক্সট হচ্ছে তোমার নিউরাল সেপসিস। একবার এইটুকু রিভিশন দিয়ে নাও, তারপর আমি বলছি নিউরাল সেপসিস। আগের দিনের পড়াতে আর কোনো প্রবলেমস তো না কিছু?
আমি যদি করেছি অ্যাটলিস্ট তোমরা কোনো রেসপন্স তো করো যে আগের দিন কোনো প্রবলেম ছিল না। অ্যাকচুয়ালি আমার সামনেও কেউ বসে নেই, এটা কখন পড়াতে গেলে নিজেরাও বুঝবে যে রেসপন্স বোথ সাইড থেকেই খুবই ইম্পর্টেন্ট টু কন্টিনিউ আওয়ার ক্লাস। প্লিজ জাস্ট রেসপন্স করো যে লাস্ট দিনে ক্লাস কোনো প্রবলেম আছে কিনা, বা আজকে যতদূর পড়লাম সেগুলোতে কোনো প্রবলেম আছে কিনা। নেক্সট আমরা চাকরি হচ্ছে নিউরোলিকাল সেপসিস। ইম্পর্টেন্ট একটা, কারণ অ্যান্টিবায়োটিক্স বা ডোজ অফ অ্যান্টিবায়োটিক্স আর ভেরি ইম্পর্টেন্ট। আর নিউরোলিকাল সেপসিস এর টাইপ কি কারণে হতে পারে? সেপসিস মানে হচ্ছে যে কোনো ধরনের ইনফেকশন, জেনারেল ইনফেকশন, এটা ব্লাড স্ট্রিম থেকেও হতে পারে, মেইনলি কজ বাই হচ্ছে তোমার ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস বা ভাইরাসের থ্রুতেও ইনফেকশন হতে পারে। যে কোনো ইনফেকশন জেনারেল যেটা হচ্ছে তোমার ব্লাড স্ট্রিম থেকে স্প্রেড করছে সেটা হচ্ছে নিউরোলিকাল সেপসিস। এবার টাইপস এর মধ্যে আমরা কি দেখবো? আর্লি আর লেট। আর্লি নিউরোলিকাল সেপসিস, লেট নিউরোলিকাল সেপসিস। এটা কি বার্থ টু 7 days এর মধ্যে ডেভেলপ করবে। মোস্টলি কখন ডেভেলপ করে? লেস দ্যান 72 hours এর মধ্যেই হচ্ছে তোমার আর্লি ডেভেলপ করে দেয়। আর এটা হচ্ছে তোমার 7 days to 90 days, 3 মাসের মধ্যে ডেভেলপ করবে। লেট অনসেট অফ নিউরোলিকাল সেপসিস, ঠিক আছে? এর মধ্যে মোস্ট কমন অর্গানিজম হচ্ছে তোমার স্ট্রেপ্টোককাস অরেস। এই ক্ষেত্রে লেট নিউরোলিকাল ক্ষেত্রে হচ্ছে তোমার এটা যেহেতু বাচ্চা অলরেডি হচ্ছে নয় হসপিটাল অফিসে অ্যাডমিট রাখতে পারে বা কমিউনিটি বাড়িতে চলে গেছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার অ্যাসিলোব্যাক্টার বা ক্লিশিনিয়া এগুলো থেকে হচ্ছে লেট অনসেট হতে পারে। হ্যাঁ, এবার রিস্ক ফ্যাক্টরস কি কি আছে আমি অলরেডি এখানে দিয়েছি যে রিস্ক ফ্যাক্টরস হচ্ছে তোমার ডিউরিং প্রেগন্যান্সি যদি কোনো মায়ের 3টে স্টেরাইল আর একটা আনস্টেরাইল পারভাইজাইনাল এক্সামিনেশন হয় তখন বাচ্চা নিউরোলিকাল সেপসিস ডেভেলপ করতে পারে। দিস আর অল রিস্ক ফ্যাক্টরস। তো হয়তো এই কারণেই হচ্ছে এটা না, বাট এটা আমি কজ আর মেবি আর পজিটিভ ফ্যাক্টর ফর হচ্ছে নিউরোলিকাল সেপসিস। বা হচ্ছে তার প্রোলাউন্ড লেবার, যদি ফার্স্ট এন্ড সেকেন্ড স্টেজ অফ লেবার মোর দ্যান 24 আওয়ার্স হয় তখন একটা রিস্ক থাকে। বা প্রিম্যাচুর রাপচার অফ মেমব্রেন হয়েছে, স্পন্টেনিয়াস প্রিটার্ম লেবারে মা হচ্ছে প্রিটার্ম লেবারে গেছে, বা অ্যামনিওটিক ফ্লুইড হচ্ছে ফাউল স্মেলিং আসছে। কট কেয়ার ইজ আনস্টেরাইল, কট কেয়ার হচ্ছে একদমই আনস্টেরাইল, মানে অনেক সময় হয় যে কিভাবে যে কট ল্যাম্প করা হচ্ছে সিজার্স দিয়ে সেটা হচ্ছে প্রপারলি মানে স্টেরাইল ছিল না, বা ওখানে কোনো ব্যাকটেরিয়া ছিল হতে পারে। বাচ্চা যদি প্রিম্যাচুয়ার লো বার্থ ওয়েট বা পেরিয়েডাল অ্যাসপেক্টসে এগুলো হয়, মানে বাচ্চার ফিজিক্যাল মানে এমনি ডেভেলপমেন্টাল কোনো যদি প্রবলেম হয়, লো বার্থ ওয়েট বা প্রিম্যাচুরিটি মানে হচ্ছে তোমাদের বিদ্যুৎ নেই বাচ্চা, তো ছোটখাটো কোনো একটা ব্যাকটেরিয়া থেকে সংস্পর্শে যদি বাচ্চা আসে তাহলে বাচ্চা ডেভেলপ করতে পারে হচ্ছে নিউরোলিকাল সেপসিস। লেট তো বললাম। এবার রিস্ক ফ্যাক্টর সি, বাচ্চা যদি এনআইসিইউতে আছে বা পিএইচডি ওয়ার্ডে আছে সেখান থেকে বাচ্চা কোনোভাবে ইনফেকশন হতে পারে। তাছাড়া আমরা ধরো কোনো বাচ্চা সেটি ক্যালিব্রেশন করছি, প্রপার হচ্ছে আমরা সেপসিস মেইনটেইন করিনি, প্রপার হচ্ছে ওই জায়গাটা হচ্ছে আমরা ওয়াশ করিনি, তাহলে হচ্ছে কোনো মানে অ্যান্টিসেপটিক সলিউশন দিয়ে, তো এই ক্ষেত্রে হচ্ছে ওই টিপ অফ দা দেশ থেকে বা ওখান থেকে হচ্ছে ঢুকতে পারে আমাদের যে ব্লাড স্ট্রিম। হচ্ছে ওখানে যাতে ইনফেকশন মানে যে যে ইকুইপমেন্ট ইউজ হচ্ছে মেবি একটা প্রপারলি হচ্ছে তোমার স্টেরাইল করা ছিল বা অটো টেন্স ছিল না। এবার হচ্ছে তোমার আম্বিলিকাল কর্ড ইনফেকশন যদি থাকে, কারণ যদি হচ্ছে টনসিলাইটিস বা হচ্ছে তোমার আম্বিলিকাল কর্ড যে প্রপারলি হচ্ছে 7 days এর মধ্যে হিল করেন পাস ফর্মেশন ওখানে হচ্ছে, ওইগুলো যদি আমরা ইনিশিয়াল স্টেজে ট্রিট না করি সেখান থেকে হচ্ছে তোমার ব্যাকটেরিয়া বা হচ্ছে কি স্প্রেড করে ব্লাড স্ট্রিমে যেতে পারে, সেখান থেকে হচ্ছে তোমার ডেভেলপ করবে। আর হচ্ছে তোমার বেবি যদি প্রপারলি এক্সটেন্সিভ ব্রেস্ট ফিডিং না করে, ব্রেস্ট ফিডিং মানে হচ্ছে আমার আইজি এই হচ্ছে ব্রেস্ট ফিডে থাকে, এবার ইমিউনিটি প্রপার যাচ্ছে না বাচ্চার এতে, তাহলে হচ্ছে হতে পারে একটা বটল ফিডিং ইজ অলওয়েজ আ রিস্ক ফর নিউরোলিকাল সেপসিস। যদি বটল তুমি ভালো করে স্টেরিলাইজ না করো, এবার একটা কোয়েশ্চেন আসছে যে বটল ফিডিং জন্য তোমার কি ইনফেকশন, মেবি বাচ্চাদের মধ্যে ইয়ার ইনফেকশন অনেক সময় দেখা যায় বটল ফিডে চোখ। হ্যাঁ,
এবার হচ্ছে মোস্ট কমন রিস্ক ফ্যাক্টরস এ আসি। হ্যাঁ, মোস্ট কমন রিস্ক ফ্যাক্টরস হচ্ছে আমার contaminated hands of healthcare worker. ডেলিভারি যে করেছে সে হয়তো খুবই আনস্টেবল মেথড, স্টেবিলিটি মেইনটেইন হয়নি ডেলিভারির সময়। ইভেন মোস্ট অফ দ্য চাইল্ড অনেক সময় যদি আমরা এখানে তো মেডিকেল কলেজ বা হায়ার জায়গাতে যদি দেখি স্টেবিলিটি মেইনটেইন হয়, বা যদি কোনো পিএসসি বা সাবসেন্টার বা রুরাল এরিয়া যেখানে হচ্ছে হোম বার্থ হচ্ছে এখন অবধি স্কিল অ্যাটেন্ডেন্ট দিয়ে হোম বার্থ হচ্ছে, সেখানে কোনো স্টেবিলিটি মেইনটেইন হয়নি, তখন অনেক বাচ্চা লিমিটেড সেক্সিসের হচ্ছে তোমার শিকার হয়। আর even death হয় IMR এর জন্য হচ্ছে neonatal sepsis is always a major cause. এবার IES বা most common features কি দেখতে পারি, বাচ্চা poor feeding করে, lethargy, poor feeding, ফার্স্টে তোমার হাইপারথার্মিয়া হবে সেপসিস এর জন্য, বাট লেটলি তোমার হাইপোথার্মিয়া ডেভেলপ করে। হ্যাঁ, যেহেতু তোমার লেটলি হচ্ছে ভ্যাসোডাইলেশন হওয়া স্টার্ট করে, তখন হচ্ছে তোমার হাইপোথার্মিয়া, ফার্স্টলি হচ্ছে তুমি হাইপারথার্মিয়া হবে, নেক্সট অ্যান্ড মেটাবলিক ফিচার্স হচ্ছে তোমার hypoglycemia বা metabolic acidosis. Metabolic acidosis মানে আমরা জানি হচ্ছে হাইড্রোজেন আয়ন অ্যাসিডোসিস, মানে যে যেটা আমাদের নরমাল লেভেল 7.35 টু 7.45 এর নিচে যাবে। আর হচ্ছে মেটাবলিক মানে হচ্ছে কি HCOC যে ভ্যালুটা রাখবে সেটা হচ্ছে আমাদের কম থাকবে, তাহলেই হচ্ছে আমাদের মেটাবলিক অ্যাসিডোসিস হবে। মানে আমাদের এক্সক্রিশন শরীর থেকে প্রপার বা মেইনটেইন হচ্ছে না, এই ব্যালেন্স যদি হাইড্রোজেন আয়ন, HCOC আয়রন আর এগুলো যদি প্রপারলি মেইনটেইন না হয়, তাহলে তোমার পিএইচ ব্যালেন্স কম হয়, তখন মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে। আর বাচ্চাদের হাইপোগ্লাইসেমিয়া বলেছিলাম যে হাইপোগ্লাইসেমিয়া যখন পড়িয়েছি ইউরিনারি সেক্সিসের সময় হাইপোগ্লাইসেমিয়া হয়। এবার রেসপিরেটরি ইনফেকশনস কি কি হতে পারে, নিউমোনিয়া, ফার্স্ট এন্ড ফরমোস্ট বাচ্চার মধ্যে নিউমোনিয়া, ইভেন ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া ডেভেলপ করে বা কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, এই দুটো নিউমোনিয়া বাচ্চার মধ্যে খুব দেখা যায়। যদি হচ্ছে কি কি সিম্পটমস থাকবে, আরডিএস থাকবে মানে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, তার মধ্যে হচ্ছে তোমার ট্যাকিকার্ডিয়া, রেসপিরেটরি রেট হচ্ছে মোর দ্যান 60 বিটস পার মিনিট, হাইপোক্সিয়া মানে হচ্ছে তোমার যে অক্সিজেন লেভেল ইন সেলস আর লেস, রিট্রাকশনস হচ্ছে তোমার যে রিংস গুলো আছে তার মধ্যে রিট্রাকশন হবে, নিঃশ্বাস নিলে ওগুলো ঢুকে যাবে। গ্রান্টিং মানে বাচ্চারা একটা সাউন্ড করে কান্নার মতন না, এটা অ্যাবনর্মাল সাউন্ড, যেটা গ্রান্টিং হিসেবে আমরা জানি। এবার হচ্ছে রিট্রাকশন, সাবকোস্টাল রিট্রাকশনস হতে পারে, ইন্টারকোস্টাল রিট্রাকশনস হতে পারে। এবার ওই সাইনগুলো আর ন্যাসাল প্ল্যানিং এগুলো দিকে আমরা বুঝবো যে বাচ্চাদের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, প্লাস হচ্ছে অক্সিজেন লেভেল বা এসপিও লেভেল হচ্ছে ব্লাড এন্ড সেলস এ হচ্ছে কম থাকবে, তাহলে আমরা বুঝবো যে বাচ্চার মধ্যে ডেভেলপ করছে আমাদের কি নিউরোনাল রেসপিরেটরি ডিস্ট্রেস। সিএনএস এর মধ্যে কি কি হতে পারে, সবচেয়ে লেট কমপ্লিকেশন হচ্ছে তোমার মেনিনজাইটিস। মেনিনজাইটিস আমরা জানি যে পায়ামেটার, ডিউরামেটার, আরেকনাইমেটার, এগুলো লেয়ার গুলো যদি ইনফেকশন হয় তখন হচ্ছে আমরা তাকে কি বলি ব্রেন এন্ড স্পাইনাল কর্ড প্লাস লেয়ার ইনফেকশন, তখন আমরা বলি মেনিনজাইটিস। মেনিনজাইটিসের স্টাইনাল ফিমার্স কি ইনফেকশন হচ্ছে তোমার আইসিপি হবে। হ্যাঁ, মানে ইন্ট্রাক্রেনিয়াল যে প্রেসারটা থাকে সেটা হচ্ছে তোমার ডিক্রিজ হয়ে যায়। এখানে আমরা কি হাই স্ট্রিং ক্রাই বা হাই পিচ ক্রাই যদি কোনো বাচ্চার মধ্যে থাকে তাহলে হচ্ছে আইসিপি ডিক্রিজ হয়েছে। আইসিপি ইনক্রিজের আরেকটা সাইন্টিফিক সিগন্যাল কি প্রজেক্টাইল ভমিটিং হয়। হ্যাঁ, বাচ্চা ভমিট করবে একদম শুকে, মানে একদম তীক্ষ্ণ ছোড়ার মতো যেরকম ভমিট হয় সেটা হচ্ছে প্রজেক্টাইল ভমিটিং। ইরিটেবল থাকবে, অ্যাংরিয়ার কন্টেন্টে আমি পড়ার সময় বলেছিলাম যদি বয়স থাকে তাহলে ইনকেস হচ্ছে কোনো আইসিপি ইনক্রিজ করছে, না হলে যে তোমার হাইড্রোসেফালাস হয়েছে। হ্যাঁ, প্লাস তোমার অ্যাবনর্মাল পোস্টার মেইনটেইন হবে, বাচ্চার যেটা ফ্লেক্স পোস্টার থাকে সেটা থাকে না, তো অ্যাবনর্মাল একটা পোস্টার থাকে। হ্যাঁ, এবার জিআইটি ইনফেকশন আমরা কি দেখি, অ্যাবডোমিনাল ক্যাভিটি ইনফেকশন হতে পারে, তার মধ্যে হচ্ছে এক্সেসিভ আর রিকারেন্ট ভমিটিং হতে পারে। প্রি রিকারেন্স বাচ্চাকে যদি তুমি 10 ml ফি দাও, যদি বাইরে আসে ভমিটিং এর ফলে তুমি অলরেডি দেখো ওটা বাইরের সাথে একটা মিক্সচার, মানে যেটা হজমও হয়নি প্লাস মুখে উঠে চলে এসেছে। হ্যাঁ, 10 ml ফি দিয়ে তুমি 10 ml ফেরত পাবে, একদম 2 ঘন্টা পর যখন আবার ফি দিবে। অ্যাবডোমিনাল মানে বাচ্চা খুবই ক্র্যাঙ্কি থাকবে, ফেশিয়াল এক্সপ্রেশন থেকে তুমি পেন বুঝতে পারবে, ইরিটেবিলিটি থেকে পেন বুঝতে পারবে। আর অ্যাবডোমিনাল পেন মানে যেটা কলিক পেন এমনি বাঁচতে হয়, বাট এটা কলিক পেন একটু সিভিয়ার পেন হয়। হ্যাঁ, আর নিক্রোটাইটিস এনকেফেলাইটিস হতে পারে। পেরিটোনাইটিস মানে হচ্ছে তোমার পেরিটোনিয়াম যে লেয়ারটা সেটা ইনফেকশনে অ্যাবডোমিনাল এক্সটেনশনস হতে পারে। হ্যাঁ, এবার সিভিয়ার সেপসিসে আমাদের কি কি দেখা যায়, হচ্ছে সেপটিক শক হতে পারে আর মাল্টি অর্গান ডিসফাংশন হতে পারে। যখন হচ্ছে তোমার সিভিয়ার শকের লেভেলে চলে যায় তখন হচ্ছে তোমার যে হার্ট হচ্ছে কম করে ব্লাড প্রপারলি পাম্প করতে পারে না, প্লাস লাংসে হার্ট যায় না, প্লাস ব্রেনে সাপ্লাই কম হচ্ছে, আস্তে আস্তে তোমার মাল্টি কিডনি হচ্ছে তোমার ব্লাড পিউরিফাই করতে পারছে না বা এক্সক্রিট আউট করতে পারছে না, তোমার যে প্রোডাক্টটা এক্সক্রিট আউট করা উচিত যে অ্যামাউন্টটা
সেটা পাচ্ছে না, তখন হচ্ছে তোমার সেপ্টিক শক হয়। আর ওই আস্তে আস্তে সেপ্টিক শক হওয়ার পর টেম্পারেচারও ডিক্রিজ করছে, প্লাস হচ্ছে তোমার মাল্টি অর্গান ডিসফাংশন হচ্ছে, এক একটা অর্গান ফেল করছে, এইভাবে ডেথ হতে পারে অনেক সময় যদি প্রপার ট্রিটমেন্ট না হয়। আর এবার স্ক্লেরেমা, বাচ্চা দেখে বোঝা যায় যে খুব যদি সিভিয়ার সেপসিস হয় বাচ্চার মধ্যে, স্ক্লেরেমা ইজ এ সাইন। নন ব্লিডিং হচ্ছে জেনারেলাইজ এটা নন ব্লিডিং এডিমা, প্লাস তুমি স্কিনের টাইটনেস হয়ে যায়, যেহেতু এডিমা হয়ে যায় স্কিনের সেই সফটনেসটা থাকে, একটা টাইটনেস এসে যায়, হ্যাঁ, তখন সেটাকে স্ক্লেরেমা বলে। নেক্সট আমরা দেখবো যে ডায়াগনোসিস কি করে আমি ইভালুয়েশন মানে কি করে আমি জানবো যে সেপসিস হয়েছে বাচ্চা। এটা একটা 5 ক্রাইটেরিয়া আছে। তারপরে ফার্স্ট হচ্ছে টোটাল লিউকোসাইট কাউন্ট। টোটাল লিউকোসাইট কাউন্ট হচ্ছে যদি মোর দ্যান 5000 পার কিউবিক মিলিমিটার হতে পারে তখন হচ্ছে তোমার লিউকোপেনিয়া, মানে হচ্ছে মোর তোমার লিউকোফিল কাউন্ট মোর, তাহলে হচ্ছে ওটা লিউকোপেনিয়া বা লিউকোপেনিয়া যে কন্ডিশনটা বলে তখন টোটাল লিউকোসাইট কাউন্ট যেটা বেশি হয়েছে তাহলে লিউকোপেনিয়া হতে হয়। অ্যাবসলিউট নিউট্রোফিল কাউন্ট যেটা আছে সেটা তো ডিক্রিজ হয়ে যায়, নিউট্রোপিনিয়া হয়ে যায়, হ্যাঁ। এবার আইএন রেশিও মানে হচ্ছে তোমার ইনম্যাচিওর ইসু ম্যাচিওর নিউট্রোফিলস এর কাউন্ট দেখা হয়। মানে তুমি ইএসএল মানে হচ্ছে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, সেটা হচ্ছে তোমার মোর দ্যান 15 ml পার আওয়ার হয় বাচ্চার ক্ষেত্রে। আর সিআরপি যেটা হয় সেটা মোর দ্যান 1 mg পার ডে হয়। অনেক সময় আমরা সিআরপি চেক করি, আর এটা হচ্ছে ইনফেকশন সেটা আমরা চেক করি। এটা কোক্যালসিটোনিন টেস্টও করি। কোক্যালসিটোনিন টেস্টে আমরা তোমার সেপসিসের সাইন জানতে পারি, হ্যাঁ। এগুলো হচ্ছে তোমার যে 5টা ক্রাইটেরিয়া যেটা দিয়ে হচ্ছে সেপসিস সেভ হয়। এবার হচ্ছে তোমার গোল্ড স্ট্যান্ডার্ড বা কনফার্মেটরি টেস্ট কি হয়, ব্লাড কালচার পাঠাবো বা হচ্ছে সেনসিটিভিটি টেস্ট পাঠাবো তাহলে। বাট যদি কারোর মেনিনজাইটিস হয় তখন হচ্ছে আমরা লাম্বার পাঞ্চার করে লাম্বার ফ্লুইড বা সিএসএফ যে ফ্লুইড আছে সেটাকে হচ্ছে টেস্টে পাঠাই, কালচার সেনসিটিভিটি প্লাস হচ্ছে তার প্রোটিন কাউন্ট দেখার জন্য, প্লাস হচ্ছে গ্লুকোজ লেভেল দেখার জন্য, তাহলে আমরা বুঝি যে ব্যাকটেরিয়ার জন্য হয়েছে না হচ্ছে তোমার যে কোনো ভাইরাল ইনফেকশনের জন্য আমার মেনিনজাইটিস হয়েছে। এবার নেক্সট চলে আসো হচ্ছে তোমার মেডিকেল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে আমরা ফার্স্ট টাইম করবো স্যানিটাইজারসেই যাব, তার মধ্যেও হচ্ছে তারা মোস্ট সেপসিস আর কজ বাই ব্যাকটেরিয়া। আর হচ্ছে তোমার সিলেকশন অফ অ্যান্টিবায়োটিক ডিপেন্ডস অন লিভার ম্যাচুরিটি, কারণ হচ্ছে পানির মেটাবলিজম হবে, আর বেবি যদি প্রিটার্ম হয় তার লিভার ইজ অলরেডি প্রিটার্ম বা কাম হোয়াটএভার ইট ইজ, বেবি লিভার ইজ ইম্যাচুর। প্রিটার্মের ক্ষেত্রে মোর ইম্যাচুর, তাহলে ক্ষেত্রে ইজ লাইক লিটল ম্যাচুর দ্যান প্রিটার্ম। সো যেভাবে আমরা চুজ করবো হচ্ছে ফার্স্ট আমরা ব্লাড কালচার আর সেন্সিটিভিটি রিপোর্ট থেকে চেক করবো, চুজ করবো যে হচ্ছে কোন অ্যান্টিবায়োটিক্স। সেকেন্ড হচ্ছে এই অ্যান্টিবায়োটিক্স এ হচ্ছে লিভারের ম্যাচুরিটির উপর ডিপেন্ড করবে। ড্রাগ অফ চয়েস হচ্ছে আমরা অ্যাম্পিসিলিন প্লাস জেন্ডামাইসিন। আর যদি মেনিনজাইটিস সিম্পটমস যদি বেঁচে থাকে, যদি মেনিনজাইটিস সিম্পটমস মানে হচ্ছে আইসি ইনক্রিজ করেছে, তাহলে হচ্ছে তোমার হাই পিচ ট্রাই আছে হাইড্রোসেফালাস ডেভেলপ করার বিষয়ে মেনিনজাইটিস থেকে লাম্বার পাঞ্চার করার পর যদি দেখি যে মেনিনজাইটিস হয়েছে, ইন দ্যাট কেস হচ্ছে আমরা অ্যাম্পিসিলিন প্লাস জেন্ডামাইসিন প্লাস থার্ড জেনারেশন সেফালোস্পোরিন ইউজ করি। সেফট্রাইসিন বা সেফোট্যাক্সিন হচ্ছে আমরা ইউজ করি, হ্যাঁ। এবার ব্র্যাকেটে ওটা লিখে দিতে পারো সেফট্রাইসিন বা হচ্ছে সেফোট্যাক্সিন ইউজ করি। এবার নার্সিং ম্যানেজমেন্টের মধ্যে কি হয়, মোস্ট এন্ড ইম্পর্টেন্ট মেথড টু স্টেপ বা প্রিভেন্ট করার জন্য হচ্ছে নিউরোডাইসিস, যেটা হচ্ছে ফ্রিকুয়েন্ট হ্যান্ড ওয়াশিং। যদি কোনোদিন কেউ এনআইসিইউ এসএসসি তে কাজ করে থাকো, your hands will get great, মানে হচ্ছে এত ড্রাই, এতবার ওয়াশ করতে হয় ওখানে, তোমার হাতে অলরেডি চামড়া শুকিয়ে যায়। এটা মানে আমি এসএসসি বা এনআইসিইউ তে কাজ করছি, আমার এক্সপিরিয়েন্স আছে ওখানে, সেটা থেকে বলছি। তো হ্যান্ড ওয়াশিং ইজ দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট স্টেপ টু prevent the occurrence of হচ্ছে urinary sepsis.
You always use aseptic and sterile technique during essential care. Essential care এর মধ্যে যে আমরা film of limitটা ইউজ করি সেটা যেন অলওয়েজ স্টেরাইল থাকে, যে আম্বিলিকাল সিজারটা ইউজ করছি অলওয়েজ যেন স্টেরাইল থাকে। হ্যাঁ, আর হচ্ছে রেডিয়েন্ট ওয়ার্মার বা ইনকিউবেটর যার মধ্যে হচ্ছে বাচ্চাকে রাখা হচ্ছে সেটা যেন অলওয়েজ হচ্ছে তোমার একটা ইন্টারভেলের পর হচ্ছে তোমার রোজগুলো ক্লিন হয় হচ্ছে ফ্লোরেক্সিলিন সলিউশন দিয়ে। আর হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করা হয় ইনস্টেড অফ বটল ফিডিং। বটল ফিডিং যদিও করা হয় প্রপারলি স্টেরিলাইজ করা হয় যেন বটল ফিডিং আর মেইনটেইন নরমাল টেম্পারেচার। অনেক সময় হচ্ছে তোমার হাইপোথার্মিয়া থেকেও যেহেতু বাচ্চার রিস্ক থাকে যে সেপসিস হলে হাইপারথার্মিয়া বা হাইপোথার্মিয়া হবে সেটা যেন মেইনটেইন হয়। ভাইটাল সাইন্স আর মেইনটেইন করা, আইওস আর মেইনটেইন যাতে আমরা দেখতে পাই যে কিডনি ইজ প্রপারলি ফাংশনিং অর নট। কারণ হচ্ছে তোমার অ্যান্টিবায়োটিক্স এর ডোজ এন্ড এভরিথিং ডিপেন্ডস অন মেটাবলিজম অফ যে লিভার এন্ড এক্সক্রিশনস বাই কিডনি। যদি এইগুলো ফাংশন প্রপারলি করে যে ইনটেক আউটপুট ঠিকঠাক হয় তাহলে আমি বুঝবো যে আমার শরীরে কাজ করছে বাচ্চা, তো ইটস সেফ টু অ্যাডমিনিস্টার দ্য অ্যান্টিবায়োটিক্স। যদি কারণ মেনিনজাইটিস হয় তাহলে আমরা অ্যান্টিবায়োটিক যদি ক্লিনিক্যাল সেপসিস হয় মানে তোমার হচ্ছে ব্লাড কালচার ও নেগেটিভ আছে, মেনিনজাইটিস ও নেগেটিভ আছে, প্লাস হচ্ছে তোমার ওই পাঁচটা স্ক্রিনিং টেস্টের মধ্যে সব নেগেটিভ আছে, জাস্ট ক্লিনিক্যাল সেপসিস মানে জ্বর আসছে বা হচ্ছে তোমার অন্যরকম যে নর্মাল ফিচার্স গুলো দেখা যায় তাহলে আমরা অ্যান্টিবায়োটিক্স 5 ডেজ চালাই। আর ইনকেস যদি কারণ হচ্ছে মেনিনজাইটিস ডেভেলপ করে তাহলে হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিক্স 21 ডেজ এর কোর্সে চালাই। ইনকেস আমরা ভ্যানকোমাইসিনও ইউজ করতে পারি অপশন। নেক্সট হচ্ছে বাগারে যদি সিফিলিস থাকে তাহলে বেবির মধ্যে কি প্রবলেম দেখাবে? বেবি সিফিলিস হচ্ছে তোমার সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ আমরা জানি। সিফিলিস ইজ কজড বাই ট্রিপোনোমা প্যালিডিয়াম আমরা জানি, যেটা একটা হোয়াইট স্পাইরোচেক্স টাইপের একটা ব্যাকটেরিয়া। এবার হচ্ছে ব্যাকটেরিয়াটা হচ্ছে প্লাসেন্টাল এরিয়ার হচ্ছে আফটার 18 উইকস অফ প্রেগন্যান্সি ক্রস করে। ঠিক আছে, এবার আর্লি হচ্ছে বার্থে হচ্ছে তোমার 2 ইয়ার্স এর মধ্যে হচ্ছে আর্লি কনজেনিটাল সিফিলিস বলে, লেট কনজেনিটাল সিফিলিস কখন বলে তো আফটার 2 ইয়ার্স এর। আর যদি একটা চাইল্ডের পিউবার্টির আগে কোনো যদি সিফিলিস পজিটিভ হয় তাহলে অলওয়েজ ফার্স্ট থিং আমাদের দেখতে হবে যে বাচ্চাগুলো সেক্সুয়াল অ্যাবিউজ হচ্ছে কিনা। এই পেশেন্টগুলো মেনলি হচ্ছে তোমার এখানে থাকে এনক্লেভসে থাকে এমসিকিউতে অনেক সময় চাইল্ড অ্যাবিউজ বা সেক্সুয়াল অ্যাবিউজে বাচ্চা হচ্ছে তোমার পিউবার্টির আগে হচ্ছে যে কনজেনিটাল না যে সিফিলিস ডেভেলপ হতে পারে। এবার হচ্ছে তোমার ফোর অর্গানস যেটা হচ্ছে মোস্টলি ইনফেক্টেড হয় এফেক্ট হয় বিকজ অফ হচ্ছে যে সিফিলিস সেটা হচ্ছে তোমার স্কিন, টিথ, বোন এন্ড নার্ভাস সিস্টেম। এবার প্রেগন্যান্সির সময় কি কি প্রবলেম হতে পারে? একটা হতে পারে আইইউসিআর বাচ্চা ইনহেরিটেড গ্রোথ রেস্ট্রিকশনস হতে পারে, স্টিল বর্ন বেবি syphilis can cause stillborn babies, syphilis and rubella can cause stillborn babies, okay? Plus হচ্ছে preterm delivery এই কমপ্লিকেশনস গুলো হতে পারে। নিওনেটালের মধ্যে আর্লি ফিচার্স কি দেয়? হেপাটাস স্প্লেনোমেগালি হচ্ছে তোমার বাচ্চার মধ্যে পাওয়া যায়। মোস্ট স্পেসিফিক যেটা দেখা সেটা হচ্ছে নিউমোকোরিয়াল র্যাশেস অন পামস এন্ড হ্যান্ডস। এই হাতের পাতায় পায়ের পাতায় হচ্ছে তোমার যেরকম সিফিলিস হলে মানুষের একটা স্পট টাইপের হয় সাদা কালো করে লাল, ওর মধ্যে একটা নিউমোকোরিয়াল মানে হচ্ছে ফুলের মানে একটা জল জল থাকে র্যাশেস থাকে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার বার্থের সময় হয় না, আস্তে আস্তে তোমার 3 মাসে ডেভেলপ করে। হ্যাঁ, আর স্কিন লাইক ওয়াট লাইক লেশনস হয় বা এই যে ডিসফর্মেশন মানে হচ্ছে পিলিং অফ স্কিন হয় বুঝতে অনেক সময় বেশি এক্সেসিভ যদি কারণ হয় সেটাকে মাদারের থেকে বেবির মধ্যে একটু দেখা যায়। স্নাফেলস মানে হচ্ছে তোমার স্নাফেলস এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। সারফেস আমরা কি বলি? এটা হচ্ছে তোমার একটা ব্লাড সেল ডিসচার্জ হচ্ছে নাক থেকে বের একটা মানে তোমার আমাদের শরীরের যে মিউকাস সিক্রেশন হয় সেটা একটা মিউকোফ্লুইড মানে হচ্ছে ফার্স্ট ফর্মেশন ফার্স্ট আছে না এরকম প্লাস তোমার ব্লাড সেল থাকে। আর এটা হাইলি ইনফেক্টেড, এটা যদি কোনো নন ইনফেক্টেড পারসনস এর ল্যাকিং প্র্যাকটিস ইট ক্যান স্প্রেড থ্রু দ্যাট। এবার আমরা হার্জিনটন থিং কাকে বলি? এই যে আপার সেন্ট্রাল ইনসিশন যেটা আছে সেখানে একটা নোজ ফর্মেশন থাকে বা পেগলাইন। এইগুলো তোমাদের কাজ হচ্ছে বাড়িতে একবার গুগলে ফটো সার্চ করে দেখা যে কোনটাকে হচ্ছে স্নাফেলস বলছে বা হচ্ছে তোমার ওয়াট লাইক সিম্পটমস কি কি দেখা যায় কনজেনিটাল সিফিলিসে বা উইন্ডোকুলার যে র্যাশটা হচ্ছে সেটা কি রকম। হয়তো আমরা রিয়েল লাইফ সিচুয়েশনসে অনেক সময় দেখি বাট মোস্টলি অনেক সময় নাও দেখতে পারি, বাট ছবি দেখে যেন আমার মনে হয় যে মনে থাকে যে কোনটা কি রকম দেখতে ছিল।
আর মালবারি বলে যে মোলার পিকের মধ্যে আমরা যে কাপ আছে দেখো সেটা হচ্ছে তোমার বেশি হয়, দুটো বেশি হবে বা তিনটে বেশি, তিনটে চারটে কাপ কম হবে, মানে দাঁতের যে কাপগুলো হয় কাপগুলো বেশি বেশি হবে। হ্যাঁ, ধরো এটা একটা মোলার পিক, এই কাপগুলো যেগুলো আছে এগুলো দুটো বেশি হবে, তখন ওটাকে বলা হয় মালবারি মোলার্স। নেসাল কোন অনেক সময় ডিক্রিজ হয়, ডিক্রিজ হয়, তার জন্য তো আমি ডিক্রিজ নেই। একটা সেবার সায়েন্স কি বলে, এটাকে হচ্ছে তোমার সেবার স্টিলিয়া বলে। এটা হচ্ছে তোমার টিভি আছে, বোনটা আছে, সেটা অ্যান্টিভিয়ার কনভেক্সিটি বা পেকে যায়, একটু পেকে যায়, কারণ এখানে বোন ডেভেলপমেন্টে সিপিক্স কালচার মানে সিপিক্স যদি মাদার থাকে তাহলে প্রপারলি হয় না। আরেকটা হচ্ছে তোমার ক্লান্টাল স্ট্রাইক। এই সব ছবিগুলো নিজেরা দেখবে। আর এইটা যেহেতু অ্যাডাল্ট লার্নিং করছে, আমি এক্সপেক্ট করছি আমি যে ছবিগুলো তোমাদের দেখতে বলছি তোমরা দেখছো, রেস্ট তোমাদের উপর। জয়েন্ট হচ্ছে তোমার পেনলেস হচ্ছে, স্পেলিং হচ্ছে এই যে আমাদের বডিতে জয়েন্ট আছে সেখানে একটা পেনলেস স্পেলিং টাইপের হয়, হয়তো দেখা যাবে ফুলে আসে জায়গা, এই সিম্পটমস গুলো হচ্ছে তোমার দেখা যায়। প্লাস হচ্ছে তোমার সেন্সরিয়াল হিয়ারিং লস, এসএনএইচ আমি এইচএল আমি লিখেছি, সাইকিয়াট্রিক সেন্সরিয়াল হিয়ারিং লস লিখে রাখতে পারো। প্লাস হচ্ছে তোমার মাইক্রোস্কেপালি হয়, মানে মাথার সাইজ হচ্ছে ছোট হয়। Lymph node swelling হয়, lymph node swelling is also a sign for হচ্ছে baby with হচ্ছে born for a mother intestinal keratitis হচ্ছে তোমার ইনফ্লামেশন অফ দ্য কর্নিয়া, যে মিডল লেয়ারটা আছে সেটা হচ্ছে যে ইনফ্লামেশন হয়। ম্যানেজমেন্ট কি হচ্ছে, মেডিকেল ড্রাগ অফ চয়েস হচ্ছে অ্যান্টিবায়োটিক্স, পেনিসিলিন, ফার্স্ট চয়েস অফ অ্যান্টিবায়োটিক্স। সাইড এফেক্টস হচ্ছে তোমার হাইপোটেনশন হতে পারে, ট্যাকিকার্ডিয়া হতে পারে, এগুলো নরমাল জাস্ট। আর হেডেক হতে পারে। সেকেন্ড চয়েস হচ্ছে তোমার অ্যান্টিবায়োটিক্স, ওখানে আমার ফাঁকা আছে। সেকেন্ড চয়েস হচ্ছে ম্যাক্রোলাইড। সেকেন্ড চয়েস অফ অ্যান্টিবায়োটিক এটা হচ্ছে তোমার সেকেন্ড চয়েস অফ অ্যান্টিবায়োটিক্স ইন ইউরিনাল সেপসিস, ইউরিনাল সিপিসিস। ঠিক আছে, ম্যানেজমেন্টের মধ্যে আমরা কি যেহেতু স্ট্যান্ডার্ড প্রিকশনস বা ইউনিভার্সাল প্রিকশনস যেন বাচ্চা কেয়ারের সময় মেইনটেইন করা হয়। আর হচ্ছে বাচ্চা বা কোনো এলিজিবল কাপলকেও আমাদেরকে এডুকেশন দেওয়া উচিত, কারণ এটা একটা প্রিভেন্টেবল ডিজিজ। সো এসটিডি থেকে কি করে নিজেদেরকে প্রিভেন্ট করবে এইগুলো অ্যাজ আ হেলথ এডুকেশন দেওয়া উচিত। নেক্সট আমি এইচআইভি যেটা নোটসে আছে সেটা আমি নেক্সট দিন কন্টিনিউ করবো উইথ গট অ্যাসফাইক্সিয়া। আজ আমি আরেকটা যেটা বাকি আছে ইন্ট্রাভেন্ট্রিকুলার হ্যামারেজটা বলে চলে যাচ্ছি, ক্লাসে এন্ড করবো। নেক্সট দিন আমি হচ্ছে ওটা কন্টিনিউ করবো, প্লাস হচ্ছে যে জিআই একটা ফ্যাক্টরে বাচ্চাদের যে প্রবলেম দেখা যায় সেগুলো কন্টিনিউ করে দেবো। এবার ইন্ট্রাভেন্ট্রিকুলার হ্যামারেজের মধ্যে কি কি হয়, মেইনলি সিএনই হচ্ছে তোমার প্রিটার্ম বেবি, প্রিটার্ম বেবি ইন্ট্রাভেন্ট্রিকুলার। সব কথা আমার নোটসে হয়তো নেই, যদি কোনো কথা দেখো যে নোটসের বাইরে বলছি জাস্ট নোট ডাউন করে নিও। এগুলো মানে যদি লেকচার বা পড়ানোর সময় অনেক সময় মনে পড়ে যায় নিজেরও, তো ওগুলো নোট ডাউন সবকিছু নোটসে থাকে। এগুলো মেইনলি হচ্ছে তোমার প্রিটার্ম বেবিতে দেখা যায়। মোস্ট কমন কজ কি হয়, বাচ্চাদের বার্থ অ্যাসফিক্সিয়া বাচ্চা হয় বা হাইপোক্সিয়া হচ্ছে, বা ডিউরিং কোনো ডেলিভারির সময় ধরো তো বাচ্চার কোনোভাবে হচ্ছে হ্যামারেজ হয়েছে, হ্যাঁ ইন্টারনাল হ্যামারেজ হয়েছে, তখন হচ্ছে তোমার ইন্ট্রাভেন্ট্রিকুলার হ্যামারেজ ডেভেলপ করছে। 50% বাচ্চা যদি আইভিএস হয় সেটা হচ্ছে তোমার ডে ওয়ানেই হয়ে যায়, আর 90% বাচ্চা ডে থ্রিতে অলরেডি হয়ে যায়। মোস্ট কমন সাইড কোথায় আছে, আমার জমিনাল ম্যাট্রিক্স, সেটা হচ্ছে তোমার ব্লাড ভেসেলস হচ্ছে তোমার ড্যামেজ হয়ে গিয়ে ব্লাড ক্লট ফর্মেশন হয়ে যাচ্ছে, ওর জন্য হাইড্রোসেফালাস হয়ে গিয়ে সিএনএস এর ফ্লো কমে যায়। আর এটা আমরা এটা আমরা এটা পুরো অ্যাকিউট অনসেট, মানে তুমি ফার্স্ট টাইম কোনো সাইন সিম্পটমস পাবে না, জাস্ট সাডেন একটা অনসেট হয়। কি কি থেকে বোঝা যায়, ল্যাকটালজিয়া বাচ্চা ইনিশিয়ালি ট্যাকিকার্ডিয়া হয়, বাট নেক্সটলি হচ্ছে তোমার ব্র্যাডিকার্ডিয়া হয়, হাইপারক্যালিমিয়া হয়, যেহেতু ব্রেন সেলস ড্যামেজ হয়ে গেছে,
ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন বলতে হচ্ছে তোমার ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে ট্রান্সক্রেনিয়াল ইমেজ শর্ট প্রিটার্ম মেডিকেল ক্ষেত্রে আফটার হচ্ছে তোমার 1 মান্থ বা 15 ডেজ হচ্ছে আমরা ইউএসসি একটা ডক্টর প্রেসক্রাইব করে জাস্ট টু সি কোনো ইন্টারভেন্টিভ হ্যামারেজ আছে কিনা বা জর্মিনাল ম্যাট্রিক্স বা থার্ড ভেন্ট্রিকেল বা ফোর্থ ভেন্ট্রিকেলে কোনো অবস্ট্রাকশন হচ্ছে কিনা। হ্যাঁ, এটা মেডিকেল করা হয়। আর হচ্ছে তোমার ডেফিনেটলি ইনভেস্টিগেশন প্লাস অফকোর্স এমআরআই থেকে বেটার কোনো চয়েস হয় না, বাট ফার্স্ট আমরা ইনভেস্টিগেট স্টার্ট করি, নেক্সট আমরা এমআরআই করাই ইন ফার্দার মোর কমপ্লিকেটেড কেসেস। তো আমরা দেখি কোথায় জর্মিনাল ম্যাট্রিক্সে হচ্ছে আমার হাইড্রোসাইক্লাস ডেভেলপ হতে পারে, কারণ হচ্ছে অবস্ট্রাকশন অফ সিএসএফ ফ্লো হতে পারে। তো আর প্রিটার্ম বেবিতে হচ্ছে মোস্ট রিস্ক বা ইন্ট্রাভেন্ট্রিকুলার হ্যামারেজ হওয়ার। ডিউরিং পোস্টাল ডেলিভারি হচ্ছে যদি কোনো ইনজুরি হয়ে থাকে তো in that case হচ্ছে ইন্ট্রাভেন্ট্রিকুলার হ্যামারেজ ডেভেলপ হতে পারে। ম্যানেজমেন্ট কি হচ্ছে অ্যান্টিএনাল স্টেরয়েডস আমরা যেগুলো বলেছি অ্যান্টিএনাল স্টেরয়েডস হিসেবে হচ্ছে ভিটামিনসাম ডেক্সামিথাসোন অ্যাভয়েড ওয়ার্ক আফটার বার্থ, মানে বার্থের পর পরে হচ্ছে বার্থ দেওয়া উচিত না। এখানে আমি এটাও মেনশন করছিলাম আমি যখন নর্মাল ক্লাস করেছি নর্মাল শুনেছি যে যখন হচ্ছে ফলো আপ করে আমাদের হচ্ছে আমেরিকার ফলো আপ করে তারপরে হচ্ছে বার্থ দেওয়া উচিত, তার এটা আমাদের স্পঞ্জিং করা উচিত। আর হাইড্রোকেফালাস সেরাম ডেভেলপ করে সাবআরেকনাইড স্টেজ সি হচ্ছে তোমার রিঅ্যাবজর্পশন অফ সিএসএফ কমে যায়, তার জন্য হচ্ছে তোমার ইন্ট্রাভেন্ট্রিকুলার হ্যামারেজ যদি হয় তাহলে হচ্ছে এ ডেভেলপ করতে পারে যে হাইড্রোসেফালাস। আই থিংক আজকে ক্লাস নিয়ে কোনো প্রবলেম নেই। যেটুকু আজকে পড়েছি তাহলে আমরা একবার এই করে আজকে কি দেখলাম, ফার্স্ট আমরা ভিডিও অফ ডায়াবেটিক মাদার দেখলাম, তারপর নেক্সট দেখলাম যে নিউরোনাল হাইপোগ্লাইসেমিয়া হলে কি প্রবলেম হয়, নিউরোনাল হাইপোক্যালসিমিয়া হলে বেবি অফ অ্যালকোহলিক মাদারের মধ্যে কি কি সিম্পটমস দেখা যায়, বাচ্চার ফেশিয়াল ফিচার্স কি কি হয়, প্লাস বেবি অফ অ্যাডিকটিভ মাদার, প্লাস নিউরোনাল সেপসিস খুবই ইম্পর্টেন্ট, অ্যান্টিবায়োটিক ড্রাগ অফ চয়েস, প্লাস সাইন এন্ড সিম্পটমস সব খুবই ইম্পর্টেন্ট, প্লাস দি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া 5 ক্রাইটেরিয়া মোস্ট আর গোল্ডেন স্ট্যান্ডার্ড টেস্ট হচ্ছে আমার ব্লাড কালচার বা হচ্ছে কোনো অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট বা বিকেস যদি হচ্ছে নিউরোলজিক্যাল ফিচার্স এন্ড মেডিকেটিস নাম্বার 5 এর করে আমরা দেখি দিয়েছে বেবি অফ সিফিলিস পজিটিভ মাদার, দেন বেবি অফ হচ্ছে তোমার ইন্ট্রাভেন্ট্রিকুলার হ্যামারেজ যদি কারো ডেভেলপ করে। নেক্সট দিন আমি হচ্ছে এইচআইভি মাদারের বাচ্চার কি কেয়ার হয় বা কি কমিউনিকেশন বা কি হয় ওটা দেখবো, প্লাস হেপাটাইটিস বি জাস্ট স্মল একটা জায়গা, তার সাথে তার সঙ্গে হচ্ছে ব্লাড এসেনশিয়াল একটু এই করবো, কারণ হচ্ছে আমার স্টেজ 1 স্টেজ 2 স্টেজ 3 এর ম্যাটার খুব ইম্পর্টেন্ট। আর সঙ্গে হচ্ছে জিআইডি তে কি কি প্রবলেম হতে পারে একটা বাচ্চা সে, ঠিক আছে আজকে তো আজকে ক্লাস এখানেই শেষ করছি। জাস্ট আজকে একবার রিভিশন দেবে বাড়িতে কি কি আছে ইম্পর্টেন্স গুলো আমি বলে দিয়েছি, যে কি ছবিগুলো দেখতে বলেছি সেগুলো অল্প মানে দেখবেন নিজেদের মনে থাকার জন্য আর কিছু না, নিজেদের বেনিফিটস এর জন্য জাস্ট যাবেন প্লেট একটা করে ওয়ার্ড সার্চ করবেন, ফোল্ডার বানাবে, ছবিগুলো গুছিয়ে রাখবেন যাতে এক্সামে আগের দিন দেখে মনে রাখতে পারেন। আজকে ক্লাস এখানে ফাইন্ড আউট করলাম। নেক্সট দিন হচ্ছে আমি এইচআইভি পজিটিভ মাদারের বেবি প্লাস হচ্ছে হেপাটাইটিস বি বেবি প্লেস ওটা একদম কম ক্লাস হচ্ছে বাদ এসআইসি একবার জাস্ট চেক করে দেবো। আর সঙ্গে হচ্ছে তোমার জিআইডি তে কি কি প্রবলেম হতে পারে একটা বাচ্চা সেগুলো করবো। আচ্ছা আজকে মনে হয় এখানেই গেল, বাড়িতে রিভিশন করবে।